আজ ছিল রবিবার, এমনিতেই ছুটির দিন। তবে কিছুদিন পর পরীক্ষা শুরু। দূর, ভাল লাগে না। এমনিতেই এইবারের পুজোটা খুব একটা ভালো কাটেনি। এদিকে কার্তিক মাস শেষ হয়ে গেল, কিন্তু ঠান্ডাটা সেইভাবে পড়েও নি। আজ সকাল থেকেও যেন কিছু ভালো লাগছে না। একবার অর্জুনকে ফোন করি, ও কি এখন বাড়িতে আছে, নাকি টিউশন পড়াতে চলে গেছে কিনা কে জানে। সেই যে ভাইফোঁটায় দুজনের দেখা হয়েছিল, তারপর থেকে তার সময় নেই, সব সময় ব্যস্ত। ও, আমি হলাম দুর্জয় অধিকারী। কম্পিউটার সায়েন্স নিয়ে এমএসসি করছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার চলছে। বাড়ি ওই রাজারহাট এলাকায়। আমাদের ছোট্ট পরিবার, আমি, মা আর বাবা। ঠাকুমাই 2 বছর আগে মারা গেছেন। আর যার কথা বলছি, ও অর্জুন বিশ্বাস। মানুষের মন ও মাথা নিয়ে পড়াশোনা করছে, মানে সাইকোলজিতে মাস্টার্স করছে। আমাদের দুজনের বাড়ি একই পাড়ায়, ওই পাড়ার শুরুতে আর শেষে। ছোটবেলা থেকেই দুজনে একই স্কুলে পড়েছি, একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত। তারপর দুজনের কলেজ আলাদা হয়ে যায়। এখন মাস্টার্স করছি, সেটাও আলাদা কলেজ থেকে, কিন্তু বন্ধুত্ব সেই একই রকম রয়ে গেছে। আমরা শুধু বন্ধু না, তার থেকে আরো অনেকটা বেশি। পাড়ার সবাই বলে হরিহর আত্মা, মানিক জোর, অর্জুন দুর্জয়। আমাদের দুই পরিবারের মধ্যেও একটা বিশেষ বন্ধুত্ব আছে। সবসময় আমরা একে অপরের পাশে থাকি। দুজনেই গোয়েন্দা গল্পের ভীষণ পোকা। দুজনেই বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি। এর মধ্যে দুজনে কটা থ্রিলিং অ্যাডভেঞ্চার করেছি। আমরা নতুন নতুন জিনিস অনুসন্ধান করতে ভালোবাসি। এই 1 বছর হলো ও কয়েকটা ছোট স্কুলের বাচ্চাদেরকে টিউশন পড়াচ্ছে। অর্জুন এক মধ্যবিত্ত বাড়ির ছেলে। কাকুর একটা বেশ বড় বইয়ের দোকান আছে, তবে ও নিজে খুব স্বাবলম্বী। নিজের পড়াশোনার খরচা, নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো নিজেই পূরণ করতে ভালোবাসে, তাই এই টিউশন পড়ানো। সকালে জল খাওয়ার খেয়ে ভাবলাম একবার অর্জুনের সাথে দেখা করতে যাও। মা, ও মা, আমি একটু অর্জুনদের বাড়ি যাচ্ছি, শুনেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা। এই দাদা, কোথায় যাচ্ছিস রে? তোর জন্য কি হবে রে খেপি, চল ফট। আহ, উফ, লাগে তো নাকি? ও কাকিমা, দেখো না, আবার আমার মাথায় গাঁটটা মারছে। আচ্ছা, তুই ওকে কেন জ্বালাস বলতো? মেয়েটা তো বড় হয়েছে নাকি? তোকে তো কতবার বারণ করেছি আমি, ওকে এরকম জ্বালাবি না। আয় মা, তুই ভেতরে আয়। বাঁদর মুখ কোথাকার। এই শোন, তোদের দুজনকে বাবা আজকে বিকেলে একবার ডেকেছে, কি একটা দরকার আছে বললো, আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা ভেতরে যা, খেপি কোথাকার। দীপান্বিতার কথা মতো বিকালবেলা সুদর্শন জেঠুর বাড়ির কাছে দাঁড়িয়েছিলাম। এই সবে 5টা বাজে, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। অর্জুনটা এখনো এলো না। এই সরি, অনেকক্ষণ ওয়েট করছিস? আরে জানিস তো, পড়াতে গেছিলাম। মহারাজ ভীষণ ব্যস্ত। কতক্ষণ দাঁড়িয়ে আছি, মশা কামড়ে একেবারে শেষ করে দিল। হ্যাঁ রে, আজ তুই নাকি কাকুর দোকানে ছিলি? হ্যাঁ, টিউশন পড়ানোর পর ওই 2-3 ঘন্টা ছিলাম। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি সুদর্শন জেঠুর বাড়ি। সুদর্শন রায়। আমাদের পাড়ায় প্রায় শেষ প্রান্তে বড় পাঁচিল ঘেরা দোতলা বাড়ি। বাড়িতে এখন জেঠু, ওর মেয়ে দীপান্বিতা, মানে ওই খেপি, ও আশুতোষ কলেজে পড়ে, ইতিহাসে সেকেন্ড ইয়ার। আর আছে একজন, উনি 24 ঘন্টার সাহায্যকারী আর রান্না বান্না করেন। জেঠিমা মারা গেছে প্রায় 10 বছর হবে। জেঠু একজন ইন্ডিওলজিস্ট, মানে প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভাষা এইসব নিয়ে কাজ করতেন। তবে জেঠিমা মারা যাওয়ার পর থেকে একদম বাড়িতেই থাকেন। আর বলতে গেলে জেঠু আমাদের ফ্যামিলি মেম্বার। মেন গেটে ঢুকতেই মাসি এসে দরজা খুলে দিল। আমরা দুজন সাইকেল দুটো রাখলাম। আরে, এই তো তোমরা এসে গেছো। সেই কখন থেকে দাদাবাবু বসে অপেক্ষা করছে তোমাদের জন্য। এসো এসো, ভেতরে এসো, আমি মেন গেটটা লাগিয়ে দিচ্ছি, নাহলে দাদাবাবু এক্ষুনি আবার রাগ করবেন।
আমরা দরজা দিয়ে প্রথমেই চারদিকে বইয়ে ঠাসা বসার ঘরটাতে ঢুকলাম। দেখলাম জেঠু তার চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। আমাদের দেখেই খুশি হয়ে গেলেন। আরে এই তো তোরা এসে গেছিস, আয় আয় বস। তো বাবা অর্জুন, কেমন আছো? হ্যাঁ, বাড়িতে মা বাবা সবাই ভালো আছেন তো? এই সোনালি, এই দরজাটা লাগিয়ে দিয়েছো তো? আর এই জানালাগুলো সব লাগিয়ে দাও ভালো করে। আরে এখনো তো সেভাবে ঠান্ডা পড়েনি, সব দিক লাগিয়ে দিলে তো ঘরটা বদ্ধ লাগবে গো। হ্যাঁ জেঠু, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? শুনছিলাম যে প্রেশারটা বেড়ে গেছে আপনার। হ্যাঁ ওই আর কি, তোমরা কতদিন আসোনি, তাই ভাবলাম একবার ডেকে পাঠাই, একটু গল্পও করা যাবে। এই নাও তোমাদের চা। এই যে আমি সিঙ্গারা নিয়ে চলে এসেছি। অর্জুনদার তো সিঙ্গারা খুব ফেভারিট, তাই না? আমি আমি একটা প্লেটে করে নিয়ে আসছি। আসলে জেঠু, পড়াশোনার চাপটা একটু বেড়েছে, তারপর বাবার দোকানে থাকি এখন। হ্যাঁ, পড়াশোনার চাপটা একটু বেড়েছে, তাই কদিন আসা হয়নি। আহ, আপনার কি কিছু হয়েছে? মানে শরীরটা কি ঠিক নেই? এই যে গরম গরম সিঙ্গারা আর মিষ্টি চাটনি। অর্জুনদা, এই নাও। দাদা, তুইও খা। বাবার শরীরটা বেশ কিছুদিন ধরেই খুব খারাপ যাচ্ছে, প্রেশারটা খুবই আপ ডাউন করছে। তারপর রাত্রে নাকি একেবারেই ঘুম হচ্ছে না, সেজন্যই তো ডাক্তার কাকু ঘুমের ওষুধও দিয়ে গেছে। কিসের যে এত চিন্তা বাবার, কি জানে। সকালে কি এখন হাঁটতেও যাও না? বাবাও বলছিল সেদিন যে তোমাকে এখন আর সকালে বিকেলে হাঁটতে যেতে দেখা যায় না, পার্কেও যাও না। আমি তো বাবাকে রোজ বলি, এখন কিছুতেই হাঁটতে যায় না। কিসের যে এত টেনশন, কি হয়েছে কিছু খুলেও বলে না, বাড়ি থেকে বেরোতেও চায় না। সারাদিন শুধুই বসার ঘরে বসে বই পড়ছে, আর না হলে দোতলায় সেই অফিস রুমে বসে কি সব যে কাগজপত্র দেখে। আরে আরে থাম থাম মা আমার, কিচ্ছু হয়নি আমার। বাবা অর্জুন, এখন আর কোথাও ঘুরতে যাওয়ার নেই? নতুন কিছু এক্সপ্লোর করার কি নেই? না জেঠু, এই পরীক্ষা আছে, তারপর দেখি যদি কোথাও যাওয়া যায়। হ্যাঁ, এবারের পুজোটা বাড়িতেই কেটে গেল। আচ্ছা জেঠু, এখন আপনি কি বিষয় নিয়ে পড়ছেন? এই আবার পুরনো কিছু খোঁজ খবরের বিষয় নিয়ে এই পেপারে কিছু পড়ছি। এই ভারতের এত ইতিহাস, এত কিছু, যতই পড়ো যতই জানো, তবুও শেষ করা যায় না। হ্যাঁ জেঠু, সেটা ঠিক। আপনার কাজ তো মনে হয় এই রাজস্থানের কাছে, তাই না? কাচ্ছেরান, এই উপকূল অঞ্চলেই তো। হ্যাঁ, তোমার মনে আছে দেখছি। হারিয়ে যাওয়া মহান সরস্বতী নদী নিয়েই আমাদের গবেষণার কাজ চলছিল। হ্যাঁ, আমিও কয়েকটা ভিডিও নিউজ আর্টিকেলে দেখেছি এইসব বিষয়। অনেকে মনে করে এটা নাকি সম্পূর্ণ একটা কাল্পনিক নদী, কিন্তু আপনারা আর আপনাদের মতো বিভিন্ন রকম বিজ্ঞানীরা এই নদীর প্রমাণ পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, আর একটু সুযোগ পেলে হয়তো এই বিষয় নিয়ে আর একটু গবেষণা করতে পারতাম। হ্যাঁ, মহাভারতেও এর উল্লেখ আছে। আর আমিও পড়েছি যে ব্যাসদেব নাকি এই নদীর তীরে বসে ভগবান গণেশকে সঙ্গে নিয়ে এই মহাভারত লিখছিলেন। এই নদীর এত গর্জন ছিল যে গণেশ ঠিকভাবে শুনতে পাচ্ছিলেন না ব্যাসদেবের কথা, তাই রেগে ব্যাসদেব নাকি এই নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি বিলীন হয়ে যাবে। তারপর নাকি সরস্বতী নদী ভূগর্ভস্থ কোথাও বিলিয়ে যান। বাহ, তুমি যেসব নিয়ে সত্যি এতটা পড়েছো এবং মনেও রেখেছো, সেটা আমি দেখে খুশি হয়েছি। যতবার তোমাকে দেখি, তোমার সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করি, ততবারই আমি অবাক হয়ে যাই। তোমার মতন একজন ছেলে যে আমাদের দেশের ভবিষ্যৎ, এটা ভেবেই আমার খুব গর্ব হয়। আমরা আরো খানিকক্ষণ বসে টুকটাক কথা বলছিলাম। বাবা, 7টা পেরিয়ে গেছে, কিন্তু তোমার প্রেশারের ওষুধটা খাওয়ার সময় হয়েছে। ওষুধটা এনে দেব? না, আমি যাচ্ছি। মাথাটাও কেমন যেন একটু ভারী লাগছে। দাদা বাবু, আপনার জল আর সুগার ফ্রি বিস্কুট এনেছি, কিছু খেয়ে ওষুধটা খেতে হবে তো। চলুন ঘরে চলুন, প্রেশারটাও একবার মেপে নেবেন। চলুন দেখি। হ্যাঁ বাবা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। তাহলে আমরা বসে থেকে কি করব? চল আমরাও একটু বের হই, একটু আড্ডা মারা যাবে এখন। আর ভালো লাগছে না রে ঘরে যেতে। সত্যি কি আজকাল তুমি খুব ব্যস্ত অর্জুনদা? তোমায় তো কতদিন মেসেজও করেছি, তুমি রিপ্লাই দাও না কেন? ভালো আছি এটাও কি বলা যায় না? প্রেম বড় মধুর, কভু কাছে কভু সুদূর। এই চল চল, আজ আসছি কেমন জেঠু? হ্যাঁ, এই জেঠুর খেয়াল রাখো। হ্যাঁ আসছি।
বাইরে বেরিয়ে সাইকেল নিতে নিতে আমি অর্জুনকে একটু রাগাচ্ছিলাম। কিরে, খেপি তোকে মেসেজ করছে, তুই রিপ্লাই দিস না কেন? তুই তো জানিস আমি ফোন অত ব্যবহার করি না, আর এই হোয়াটসঅ্যাপ ফেসবুক আমার এত পছন্দ নয়। আমি তোর কল রিসিভ করি না, তোর মেসেজ দেখি না, আর অন্য কারোর তো। চল, তবে দুর্জয়, আর জেঠুর কথাবার্তা তোর কেমন লাগলো? মানে কি কথাবার্তা? উনি কি আদেও আমাদের কিছু বলতে ডেকেছিলেন, নাকি এমনি গল্প করবে বলে? কি জানি, সেটাই তো বুঝতে পারলাম না। তবে ওনাকে ভীষণ চিন্তিত লাগলো, যেন মনে হলো উনি কিছু বিষয়ে বলতে গিয়েও বলতে পারলেন না। না, আমার তো সেই রকম কিছুই মনে হলো না। দেখলি তো শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্যই হয়তো এরকম লাগছে। তাছাড়া প্রায় 15-20 দিন হয়ে গেল আমরা আসিনি। এখন চল, কিছু খেতে হবে। এই সিঙ্গারাতে কি পেট ভরে? হ্যাঁ চ, তোর তো শুধু ওই এক চিন্তা, গল্পের বই আর খাওয়া দাওয়া। এই যে অর্জুন দুর্জয় না, কি হে রামলক্ষণ? আরে মোহন কাকু, কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো। তোমাদের তো আজকাল আর দেখাই যায় না, পড়াশোনার খুব চাপ বুঝি? হ্যাঁ, ওই আর কি। তা আপনি জেঠুর কাছে? হ্যাঁ, কদিন তো শরীরটা খারাপ ওর। পরশু এসেছিলাম একটা দরকারে, আজ ভাবলাম একবার দেখা করেই যাই। তোমরা কি ওর সাথে দেখা করলে? হ্যাঁ, অনেকদিন আসা হয়নি, তাই একটু আর কি। বেশ বেশ, ঠিক আছে বাবা, আমি এলাম। হ্যাঁ কাকু, ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ এই তো জেঠুর বাড়ির কাছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছি। এই মা ডাকছে কি দরকারে, আমি গেলাম এখন। পরদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, এই সময় আমার ফোনটা বেজে উঠল। হঠাৎ এই সাত সকালে কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ দীপা বল, কি হয়েছে? কি কি বলছিস? কখন? হ্যাঁ আমি আসছি, হ্যাঁ হ্যাঁ আমি অর্জুনকে ফোন করছি। আমি কোনো রকমে চোখে মুখে জল দিয়ে জামাটা গায়ে গড়িয়েই নিজে বেরিয়ে গেলাম। আরে কি হয়েছেটা কি? এরকম সাত সকালে এভাবে কোথায় যাচ্ছিস তুই? মা, সুদর্শন জেঠু নাকি মারা গেছে। দীপান্বিতা আমায় একটু আগে ফোন করলো। হ্যাঁ, কি বলছিস তুই? মারা গেছে মানে কি? আরে বলবি তো। হ্যাঁ মা, আমি ওখানে গেলেই সব জানতে পারবো। অর্জুনকেও ফোন করেছি, ও আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমিও পুজোটা সেরেই আসছি। তোর বাবাকেও একবার ফোন করতে হবে, যদি ও আজ আসতে পারে। এমনিতেই তো ওর 2 দিন পরেই কলকাতা ফেরার কথা। জেঠুর বাড়িতে গিয়ে দেখলাম বাড়ির সামনে বেশ কিছু লোক ভিড় করেছে, বাড়ির উঠানেও কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি সাইকেলটা পাশে রেখে ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। এই দীপা, জেঠু কই? পুলিশকে খবর দেওয়া হয়েছে? আমি পুলিশকে ফোন করে দিয়েছি। এই দাদা, দেখ না কি হয়ে গেল। আমার তো আর কেউ নেই। বাবা এভাবে হঠাৎ চলে গেল, আবার একা হয়ে গেলাম রে। সেই 10 বছর বয়স থেকে বাবাই তো আমার সব কিছু। আমি আবার কি করব দাদা? দীপা, দীপা কাঁদিস না, আমরা সবাই আছি তো, কাঁদিস না তুই, একটু সামলে নে নিজেকে। জেঠুর বডিটা কোথায়? ওপরে। আয় আয় মা, আয়। তুই বস তো, এখানে বস। কি আর করবি বল, সবই বিধির লিখন। আয় মা, আয় আয়। আমি আর অর্জুন দুজনেই উপরে দোতলায় গেলাম। দোতলায় 3টে রুম, একটা দীপান্বিতা, একটা জেঠু, আর একটা ছোট ঘর জেঠুর কাজের ও পড়াশোনার। আমরা প্রথমে শোয়ার ঘরে গেলাম, দেখলাম ঘর ফাঁকা। তারপর পাশের রুমে গেলাম, দেখলাম পড়ার টেবিল চেয়ারের কাছে নিচে পড়ে রয়েছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে যেন, হাত পা ছড়ানো। অর্জুন ভালো করে জেঠুকে দেখে নিল, তারপর হাত পা মুখ ভালো করে দেখল, তারপর তার পড়ার টেবিলটা দেখে নিল।
টেবিলের নিচে ড্রয়ারটা টেনে দেখল। এমন সময় আমরা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেলাম। অর্জুন তাড়াতাড়ি করে কিছু কাগজপত্র ওর জামার ভেতরে পড়া গেঞ্জির ভেতরে নিয়ে নিল। আমি অবাক হয়ে রইলাম। কিরে, কি করছিস? চুপ, পরে বলবো, এখন নিচে চল। আমরা নিচে আসতেই দেখলাম আমাদের পরিচিত পুলিশ অফিসার ভেতরে এলেন, সঙ্গে দুজন কনস্টেবল আর ফরেন্সিকের একজন লোক। ভালো আছেন স্যার? আরে অর্জুন, দুর্জয়, তোমরা দুজন? ও, তোমাদের তো এই পাড়াতেই বাড়ি, তাই না? তা তোমরা এখানে কি করছো? যিনি মারা গেছেন উনি আমাদের জেঠু, বলতে গেলে ফ্যামিলি মেম্বার ছিলেন। ওই যে ওপরে ওনার কাজের ঘরে আছে ওনার বডিটা। আসুন না, দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই আপনারাও আসুন তো, সেই কবে একসাথে কাজ করেছিলাম, তারপরেই দেখা। ও, সেবার খেলটা যা দেখালে তুমি। তা এখনো ক্যারাটে প্র্যাকটিস করছো তো? আরে স্যার, কি বলছেন আপনি? সেরকম কিছু না। আমরা সবাই ওপরে গেলাম। তখনও দীপা সমানে কেঁদে চলেছে। বিবেকবাবু গিয়ে বডিটা দেখল। মনে হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছেন। আর তো কোথাও কোনো আঘাত তো নেই, কিচ্ছু নেই। তা আপনারা একবার দেখুন, কাজ করুন। তারপর বিবেকবাবু উঠে চারিদিকটা ভালো করে দেখলেন। নিচে উনি কে? ওনার মেয়ে স্যার, ওনার আর কেউ নেই, ওই এক মেয়ে। আচ্ছা আচ্ছা, সো স্যাড। ওনার সাথে না একটু কথা বলতে হবে। এখনো তো মৃত্যুটা স্বাভাবিক বলেই মনে হচ্ছে। এসো, তোমরাও এসো। আমরা তিনজন নিচে গেলাম। দীপা একটা সোফায় বসে ফোঁপাচ্ছিল। বলছি, আপনার সাথে কিছু কথা ছিল, কিছু ওই জিজ্ঞাসাবাদ আর কি। আপনি যদি একটু শান্ত হন। হ্যাঁ, বলুন। আচ্ছা, কে ওনার দেহটা আগে দেখে এইভাবে? আর রাতে শেষ কটায় আপনি ওনাকে দেখেছিলেন? রাত তখন ওই 9:30। বাবা রাতের খাবার খেয়েই ঘরে যায়। তারপর আমি আর মাসি খেয়ে ওই 10টার দিকে উপরে যাই। দেখি বাবা ওই পড়ার টেবিলেই বসে আছে, কিছু কাগজপত্র দেখছিলেন। আমি হজমের ওষুধটা খাইয়ে বললাম যে রাতে আর এসব করো না, প্রেশারটা আরো বেড়ে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমার আজকে কলেজ ছিল আর 2টো টিউশনও ছিল, তাই আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। ওই 11টার মধ্যে আমি ঘুমিয়েও পড়ি। তারপর হঠাৎ সোনালি মাসির চিৎকারে আমার ঘুম ভাঙে, আর উঠে দেখি আমার তো সকাল 6টার আগে ঘুম ভেঙে যায়। দাদা বাবুকে ডেকে দিই, আর উনি সকালে উঠেই হাঁটতে যান। কদিন তো শরীরটা ভালো ছিল না, তাই বাড়ির ছাদে বা উঠোনে উনি হাঁটাহাঁটি করেন। আজও তাই ডাকতে গিয়েছিলাম, তখনই দেখি। আপনার বাড়ি কোথায়? আর আপনারা আর কেউ নেই? আমি তো বৌদিমণির বাপের বাড়ি দেশের লোক। কই, কি হয়েছে? কোথায় শুধু? জেঠু। মা, আমার কাঁদিস না মা। কি করে হলো এমন? এই তো রাতে দেখা গেলাম আমি। আপনি কে? আমি মোহন সরকার। আমার এই পাড়ার শেষ মাথায় বাড়ি। আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। সুদর্শন আমার ছোট ভাইয়ের মতো। আজ প্রায় 10 বছর হলো আমাদের পরিচয়। কয়েকদিন ওর প্রেশারটা খুবই বেড়েছিল। আমি কালকেও এসেছিলাম, বেশ কিছুক্ষণ গল্প টল্প করে ওই রাত 9টার দিকে বাড়ি চলে যাই। শরীরটা একটু খারাপ ছিল ওর, কিন্তু এইভাবে। বিবেকবাবু আরো বেশ কিছু প্রশ্ন করলেন ওদের তিনজনকে। পিছন ঘুরে দেখলাম মা এসে পাশে দাঁড়িয়ে আছে। দীপা মার কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। আমরা দুজনে ওখান থেকে বেরিয়ে এলাম। আর ভালো লাগছে না, মাথাটা ভারী ভারী লাগছে। বাইরে যাবি? চ। না রে, ভালো লাগছে না। কাল মানুষটার সাথে কতক্ষণ কথা বললাম, আর আমার না কেমন একটা লাগছে যেন। এই 1 মিনিট, এদিকে আয় তো। আরে কি হলো? কি আবার ওদিকে কেন?
এইগুলো দেখ। হ্যাঁ ঠিক তো, তুই তখন ওগুলো এভাবে ঘর থেকে চুরি করে নিয়ে এলি কেন? চিঠি নাকি? 2 মিনিট একটু মুখটা বন্ধ করে ধৈর্য ধরে দাঁড়া, আমায় আগে এগুলো পড়তে দে। এনে তুইও একটা পড়ে দেখ। এই দুটো চিঠি বেশ পুরনো। এটা রাকেশ শর্মা। আচ্ছা, তোর মনে আছে জেঠু একবার বলেছিলেন ওনার সাথে কোনো একজন শর্মা কাজ করতেন? মোট 3 জন না? হ্যাঁ, কোন একজন শর্মা, কিন্তু উনিও তো বাঙালি ছিলেন। নদিয়া বা ওই দিকেই বাড়ি, তাই না? আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্য গ্রেট সরস্বতী রিভার। আমরা দাঁড়িয়ে 4টে চিঠি পড়লাম। একটা চিঠি আজ থেকে প্রায় 8 মাস আগে জেঠুর একজন সঙ্গীরই লিখে যাওয়া শেষ চিঠি। ওনাদের শেষ কাজ সরস্বতী নদী নিয়ে লেখা। 2টি কোন রাকেশ শর্মার হুমকি চিঠি, আর একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চিঠি। একটাতেই কিছু ম্যাপ টাইপের আছে, আর সাথে লেখা আছে এগুলোকে স্টাডি করার জন্য। জানিস, আমার কিন্তু মন বলছে জেঠু এমনি এমনি মারা যায়নি। হার্ট অ্যাটাকটাও কি ন্যাচারাল, নাকি কোনো শখের কারণে, নাকি অন্য কোনো কারণ? কালকে বিকেলে জেঠুর ওই রকম আচরণ, চোখে মুখে যেন একটা বেশ ভয়, আর বারবার বলছিলেন যে দরজা জানলা সব লাগিয়ে রাখো, ঘর থেকে বেরোতেন না। কয়েক মাস হাঁটতেও যাচ্ছিলেন না, সারাক্ষণ নিজের ওই পুরনো রিসার্চটা নিয়ে পড়ে থাকতেন। হ্যাঁ রে, ঠিক তো, আমারও সেই রকমই সন্দেহ হচ্ছে। আর কি শর্মা কাগজপত্রগুলো কেন চেয়েছিলেন? আর উনি এভাবে লিখেছেন কেন যে রিটার্ন অল দ্য পেপার্স, ডোন্ট কিপ দোজ সিক্রেটস হুইচ আর নট ইয়োর্স অর ইউ গোনা লুজ ইউর লাইফ। আর এটাতে লেখা আছে আমায় সব বলে দাও, প্রাণে বাঁচতে চাইলে সব বলে দাও। চল ভেতরে চ, দীপার সাথে কথা বলতে হবে একটু ভালো করে। এই, তোরা এতক্ষণ কোথায় ছিলি রে? দীপাকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। ওকে এখানে রাখাটা ঠিক হবে না, বুঝলি? আচ্ছা শোন, আমরা এখন এলাম। এই যে তোমরা দুজন, ওই রুমটায় তালা মেরে দিয়েছি। আচ্ছা, একজন কনস্টেবল কিন্তু এখানেই থাকবে, আর উনি তো আছেন বাড়িতে। হ্যাঁ, তাহলে এলাম এখন, আবার পরে দেখা হবে। দেখলাম ফরেন্সিকের লোক জেঠুর দেহটা নিয়ে চলে গেলেন। পেছন পেছন মোহন কাকুও বেরিয়ে গেলেন। অর্জুন পাশে রাখা টি টেবিলটার কাছে গেল। জেঠু কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না, এই ল্যান্ডফোন আছে তাই। আর একটা লাইন ওনার শোয়ার ঘরে আছে। ফোনের পাশে রাখা ছোট ডায়েরিটা নিজের পকেটে রেখে দিল অর্জুন। সোনালী মাসি, ও সোনালী মাসি, তুমি একটু মনে করে বলতে পারবে কাল সকাল থেকে জেঠুর কটা ফোন এসেছিল? ফোন? হ্যাঁ, দীপা মা কলেজ থেকে একবার ফোন করেছিল, আমি তো তা ধরেছিলাম। আর এই কাল তোমরা আসার আগেও একটা ফোন এসেছিল গো। হ্যাঁ হ্যাঁ, আমি তখন ওই বইয়ের তাকগুলো গুছাচ্ছিলাম। তুমি জেঠুর কোনো কথা শুনতে পেয়েছিলে? মানে কাউকে উত্তেজিতভাবে কোনো কথা বলছে বা রেগে গিয়ে চিৎকার করে? না, আমি তো ঠিক মন দিয়ে কথা শুনিনি। তবে হ্যাঁ, উনি বেশ উত্তেজিতভাবে কথা বলছিলেন গো, আর মাঝে মাঝে গলার শব্দ যেন একেবারে বেড়ে যাচ্ছিল। তবে তারপর তো আর কোনো ফোন আসেনি। আচ্ছা, জেঠুকে কি এরকম কথা বলতে দেখেছো, বা আজকাল কি খুব বেশি ফোন আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে নিয়ে না এটা 2বার দেখলাম জানো। এত জোরে এভাবে কথা বলতে তো না আগে আমি দাদাবাবুকে কখনো দেখিনি। ওই 5-6 দিন আগে একটা চিঠি এসেছিল, সেই দিন আবার একটা ফোনও আসে। বেশ কিছুক্ষণ চিন্তিত ভাবেই তো কথা বলছিল। সম্ভবত ওনার অফিস থেকেই ফোনটা এসেছিল। আর কয়েকদিন আগে আর একটা ফোন এসেছিল, আর তখন তো উনি বেশ খুশি হয়েই হেসে হেসে কথা বলছিলেন বেশ জোরে জোরে। মনে তো হচ্ছিল পুরনো কোনো বন্ধু বা চেনা কেউ। কেমন আছিস, কি খবর, এই সব তোদের কথা খুব মনে পড়ে,
এইসব আর কি। তবে জানো, অনেক দিন পর না দাদা বাবুকে ওই রকম ভাবে হাসতে দেখেছিলাম, তাই আমার বেশ মনে আছে কথা কানা। বেশ, তুমি সাবধান থেকো। হ্যাঁ, আবার আমরা বিকেলে আসব। বলছি, মোহন কাকু কাল রাত 9টার দিকে ওনার বাড়ি গিয়েছিল, তখন জেঠুর আচার আচরণ কেমন ছিল? মানে উনি কি স্বাভাবিক ছিলেন, না কোনো রকম কোনো দুশ্চিন্তায় আছে বলে মনে হয়েছিল তোমার? হ্যাঁ, উনি তো কাল 9টার দিকেই বেরিয়ে যান, আর তার 10 মিনিট পরেই আমি দাদা বাবুকে উপরে ডাকতে যাই। তখনও উনি ওনার পড়ার ঘরেই ছিল, আর আমি ডাকতেই না ভীষণ চমকে উঠেছিল জানো। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে নিচে নেমে এসেছিল। তবে খেতে খেতে না আমি লক্ষ্য করেছিলাম ওনাকে না একটু বেশ কেমন কেমন যেন লাগছিল। ঠিক আছে, আমরা এখন আসছি। হ্যাঁ, কিরে, কিছু বুঝতে পারলি? আমি 100% শিওর যে ওনার শেষ কাজ নিয়েই কিছু একটা গন্ডগোল হয়েছিল, এবং এমন কিছু ওনারা পেয়েছিলেন যেটার পরে ওনারা কাজ বন্ধ করে দেন। তারপর 3 বন্ধুর সাথে সেরকম যোগাযোগ ছিল না। আচ্ছা, ওনারা কি ওই খনন কাজের সময় কোনো কি সোনা বা ওই জাতীয় কিছু পেয়েছিলেন? বলিস কিরে, গুপ্তধন? হ্যাঁ, আমারও সেই রকমই মনে হচ্ছে। আর হয়তো জেঠু গুপ্তধন বা ওই জাতীয় কোনো কিছু ওনার কাছে রেখে দিয়েছেন, সেই জন্যেই ওই শর্মা নাকি সেটা ফিরে পেতে চাইছে। মানে হিসেব মতো তো 3 জনের অধিকার। হ্যাঁ, সেটা ঠিক। তবে আমার না মনে হচ্ছে ব্যাপারটা আরো জটিল, আরো বড় কিছু হবে। কনস্টেবল পাহারায় আছে, ওই দরজাটা এখন খোলাও যাবে না। না হলে ওই ঘর থেকে ওনাদের কলিগদের সবার নাম অ্যাড্রেসটা নিতাম, আর ওই কাগজপত্রগুলো আমাদের খুব কাজে লাগবে। এটা দূর, তুই কি যে বলিস না। আমরা তো এখন এটাই জানি না ওটা খুন না স্বাভাবিক মৃত্যু, আর আমরা নিজেদের মনে এত কিছু ভেবে যাচ্ছি। এই চল তো বাড়ি চল, এখন খুব খিদে পেয়েছে। দীপাও তো মায়ের সাথেই আছে, চল। তোর এখন কিন্তু মেয়েটার সাথে থাকা উচিত, তোর তো একটা দায়িত্ব আছে নাকি? গাঁটটা খাবি? চল। বাড়ি ফিরে দেখলাম বাবা ফিরেছে, সোফায় বসে চা খাচ্ছে, আর মা কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলছে। দীপা কোথায় মা? ও ভেতরের ঘরে। এই তোরা শোন না, একটু দেখ না ওকে খাওয়াতে পারিস কিনা। মেয়েটা 2 দিন ধরে কিছুই তো খায়নি, শরীরটাও খারাপ করবে। দেখ না বাবা, যদি ওকে কিছু খাওয়াতে পারিস। আমরা ভেতরে গেলাম খাবার নিয়ে। দীপা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এই খেপি? দাদা, দাদা, আমার কেউ নেই রে দাদা। আমার মা বাবা দুজনেই চলে গেল। আরে এই দেখো পাগলি মেয়ে, আমরা সবাই তো আছি। কে বলেছে তোর কেউ নেই? এই যে, একটু খেয়ে নাও, নাহলে শরীর খারাপ করবে। তো তোমায় শক্ত থাকতে হবে, না হলে জেঠু আরো কষ্ট পাবে। ওনার তো আরো খারাপ লাগবে যে ওনার পাগলি মেয়েটা না খেয়ে শরীর খারাপ করছে। অর্জুনদা, আরে দীপা, কি করছো? আরে মেয়েটাকে একটু শান্ত হতে দে, এটাই তো সময়। মেয়েটাকে সত্যিই তোর প্রয়োজন, আর আমি জানি তুইও ওকে পছন্দ করিস। আমি পাশের ঘরে আছি। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া হলো। মানে অর্জুন এবং কাকু কাকিমাও এসেছিলেন বাড়িতে। দীপা একটু খেয়েছিল, তারপর অর্জুন কোথায় বেরিয়ে গেল। কাকু কাকিমাও বাড়িতে ফিরে গেল। সন্ধ্যাটা দুজনের বাড়িতে থেকেই কেটে গেল। পরের দিন ভোরবেলা হঠাৎ আমার ফোনটা ভাইব্রেট হচ্ছিল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি অর্জুনের 8টা মিস কল। হ্যালো, কি কি হয়েছে রে? কি? কখন? তুই কি করে খবর পেলি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। মা বাবাকে খবরটা দিয়েই আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম জেঠুর বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি সামনে একটা পুলিশ জিপ দাঁড়িয়ে, বাইরে 2 জন কনস্টেবল, উঠোনে একজন কনস্টেবল শুয়ে, মাথায় সাদা কাপড়, পাশে 2 জন কনস্টেবল তাকে জল খাওয়াচ্ছে। দরজা দিয়ে ভেতরে যেতেই দেখলাম একপাশে অর্জুন ও বিবেকবাবু দাঁড়িয়ে আছে,
একটু দূরে সিঁড়ির কাছে সোনালী মাসির দেহটা উপুর হয়ে পড়ে আছে, আর 3 জন ফরেন্সিকের লোক তার দেহটাকে পরীক্ষা করছে। আরও 2 জন ফরেন্সিকের লোক বসার ঘরে চারিদিকটা ভালো করে দেখছিলেন। ঘরের অবস্থা খুব খারাপ, চারিদিকটা তছনছ হয়ে আছে। বই, ফাইল, জিনিসপত্র সব এদিকে ওদিকে পড়ে আছে। বোঝা যাচ্ছে কেউ বা কারা কিছু খোঁজাখুঁজি করছিল। এই যে তুমি এসেছো, এই কি অবস্থা দেখো। কি করে হলো এসব? ওই কনস্টেবল গেটের বাইরে পাহারায় ছিল। ভোর রাতে একটা পেট্রোলিং এর গাড়ি এই পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। ওদেরকে বলেছিলাম একবার ফোন করে খোঁজ খবর নিতে, মানে ওই সব কিছু ঠিক আছে কিনা। তখন ওরা ফোন করে ওই কনস্টেবলকে, বেশ কয়েকবার ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। তারপর ওদের সন্দেহ হতে ওরা ভেতরে এসে দেখে কনস্টেবল পাশে পড়ে আছে আর মাথা ফেটে একদম, মানে, আর বাড়ির দরজাটাও খোলা। ও ভেতরে এসে দেখে যে উনি এইভাবেই পড়ে আছেন। ওনাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, পেটে গভীর ক্ষত। ছুরিটা পাওয়া গেছে, তবে কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, পুরো ঘরেতে কিন্তু কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো পায়ের ছাপ পর্যন্ত নেই। যতগুলো পায়ের ছাপ আছে সব আমাদের পুলিশেরই। আর যে বা যারা এটা করেছে তারা কিন্তু ভীষণ চালাক আর ভীষণ সক্রিয় তাদের প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে। আমার কাছে অর্জুনের নম্বর ছিল, তাই আমি সবার আগে ওকেই ফোন করি। বিবেক কাকু, আমার কিছু বলার আছে আপনাকে। মানে কিছু বিষয়ে কটা সন্দেহ আছে, আর এখন তো মনে হচ্ছে যে আমার সন্দেহটাও ঠিক। তারপর অর্জুন এক এক করে সব কথা বলতে লাগলো। এর মধ্যে দেখলাম মা, বাবা ও দীপাও এসে দাঁড়িয়েছে পেছনে। দীপা যেন পাথর হয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে সোনালী মাসির দেহটার দিকে। বলছি, ওপরে জেঠুর পড়ার রুমটা একবার দেখলে ভালো হতো, কিছু কাগজপত্র একটু দেখতাম। হ্যাঁ, সে ঠিক আছে। এই চলো, আমিও যাচ্ছি। এই কনস্টেবল, এই দরজাটা খুলে দাও তো। দরজাটা খুলে দিতেই অর্জুন হাতে একটা রুমাল জড়িয়ে জেঠুর টেবিলের দিকে এগিয়ে গেল। কিছু কাগজপত্র, ফাইল পড়ে দেখে আমাকে রাখতে বলল, আর আশেপাশে রাখা আরও বেশ কিছু কাগজ, পুরনো ডায়েরি সব নিয়ে নিল। বিবেক কাকু, এগুলো আমার কাছে রাখছি, আমি এগুলো একবার পড়ে দেখতে চাই। আর আপনি ফ্রি হলে একবার আসুন না আমাদের বাড়িতে। হ্যাঁ, বাবাও বাড়িতে আছে, আসুন, কথা বলে ভালো লাগবে। আর যা কাজের চাপ, এই বসে চা খাওয়ার মতো সময় কোথায় আর। আচ্ছা, কি মনে হচ্ছে, মানে এই মাসিকে কখন খুন করা হয়েছে বলে মনে হয়? দেখুন, ফরেন্সিক টিম তো দেখে বললেন যে রাত 12টা বা ওই 1টার পরে। একবার রিপোর্টটা এলে না পরিষ্কার সব বোঝা যাবে। আর ওই কনস্টেবল, উনি কিছু বললেন? মানে উনি কাউকে দেখেছিলেন বা কারুর গলার শব্দ শুনেছিলেন বা কোনো কিছু? ও বাইরে ওই মেন দরজার কাছে ওই সিঁড়িতে বসেছিল। মনে হয় ওর না একটু দুলুনি মতো এসেছিল। তারপরে ওই হঠাৎ জোরে মাথায় আঘাত পায় আর জ্ঞান হারায়। আর কিছুই জানে না ও। কিন্তু সোনালী মাসি দরজাটা খুললো কেন এত রাতে? না, দরজাটা উনি খোলেননি, দরজাটা বাইরে থেকে ভাঙা হয়। কোনো কিছু দিয়ে ওর একটা ওই পাশের পাল্লা খুলে ফেলে। কিন্তু আশেপাশের কেউ কোনো শব্দ শুনতে পায়নি? হ্যাঁ, সেটাই তো বড় ব্যাপার। আমি একবার আশেপাশে একটু খোঁজ খবর নিতে যাব। আর এমনিতেও এদিকে রাস্তাটা না বেশিরভাগ সময় ফাঁকা থাকে। ওদিকে একটা ক্লাব ঘর আর একটা ওই দোকান আছে। ওই রাত্রি 10টার মধ্যে সবই বন্ধ হয়ে যায়। তাই বলতে গেলে এদিকটা একদমই ফাঁকাই থাকে। তবু আমি দেখছি আশেপাশে সবার থেকে একটু খোঁজ খবর নিয়ে। যারা এসেছিল তারা পুলিশের গাড়ির শব্দ শুনে পালিয়ে যায়, না হলে হয়তো তাদের মাথায় আসেনি যে জেঠুর পড়ার ঘরটা আসলে ওপরে, নিচটা শুধু লাইব্রেরি। ওরা পুরো লাইব্রেরিটা তছনছ করেছে, অথচ ওপরে কোনো রুমের কাছে আসেনি। আমার মনে হয় ওরা সাইরেনের শব্দ শুনেই হয়তো পালিয়ে গেছে। কারণ ওই কয়েকজন পুলিশ যখন ভেতরে আসে তখন কিন্তু ওই সোনালী দেবীর শরীরটা বেশ গরম ছিল। বোঝাই যায় যে খুনটা বেশিক্ষণ আগে হয়নি। বুঝতে পারছি। আমরা নিচে এসে দেখলাম অর্জুনের বাবা মা, মানে কাকু কাকিমাও চলে এসেছে। দীপা মেঝেতে বসে অঝরে কাঁদছে। আমার মা ও কাকিমা ওকে সামলাতে পারছে না। দুই বাবা দাঁড়িয়ে কিছু আলোচনা করছে। আচ্ছা বিবেক, জেঠুর ময়না তদন্তের রিপোর্টটা কখন আসবে? ওটা আজ বিকেলের মধ্যেই চলে আসবে।
তবে যদি সেরকম হয় তাহলে আমি একবার সন্ধ্যের দিকে একবার এই বাড়িতে চলে আসবো। আর তোমাদের ওই বাড়ির ঠিকানাটাও দিয়ে যাব। সেদিন বিকেলেই জেঠুর ময়না তদন্তের রিপোর্টটা এসেছিল। সেখানে স্বাভাবিক হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে, কিন্তু মাসির খুনটা কেন হলো সেটা নিয়েই এখন পুলিশ খোঁজ খবর চালাবে। আমরা তার পরের দিন জেঠুর দেহটা পেয়েছিলাম এবং সবাই মিলে দাহকার্য সম্পন্ন করেছি। দীপা এখন আমাদের বাড়িতেই আছে। জেঠুর শ্রাদ্ধ শান্তির কাজ হলে তবে সবাই আলোচনায় বসবে যে এবার দীপার কি করা যাবে। তারপর আরও 3টে দিন কেটে গেছে। অর্জুনের সাথে আমার আর দেখা হয়নি, কিন্তু আমি জানি অর্জুন ওই সমস্ত কাগজপত্র, ডায়েরি সবকিছু খুঁটিয়ে পড়ে দেখেছে। ওর মনের সন্দেহ এখনো শেষ হয়নি। পুলিশকে বলেছিল জেঠুর ল্যান্ডফোনের শেষ কটা নাম্বারের একটু খোঁজ খবর চালাতে, কিন্তু স্বাভাবিক মৃত্যু দেখে পুলিশ আর সেটা গ্রাহ্য করেনি। আজ ভাবলাম আর কলেজ যাব না, পরশু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। সবাই বসে সকালের জল খাওয়ার খাচ্ছিলাম। শোন, আমরা সবাই একটু বেরোবো। দিদি আসছে, অর্জুন দিয়ে যাবে একটু পরে। দাদার কাজের কিছু জিনিস কিনতে হবে, বুঝলি? বাড়িতেই থাকবি কিন্তু, দীপার শরীরটা এমনিতেই ভালো নয়। তোরা কিন্তু বাড়িতেই থাকিস, হ্যাঁ? আর শোন, খেয়ে নিবি। আমি একটু বেরোবো। মানে কোথায় যাবি? বারাসাত। সন্ধে দেখা করিস, ফিরে সব বলবো। সন্ধ্যাবেলায় আমরা দেখা করলাম। অর্জুনকে দেখে বেশ একটু অন্যরকম লাগলো। ওর চোখের এই চাউনিটা অনেকদিন আগে দেখেছিলাম। কোনো কিছুর সূত্র পেয়েছে বা কিছু একটা বিষয় আবিষ্কার করেছে বলে মনে হয়। মাথাটা ছাড়লো। এবার বল, কোথায় গিয়েছিলি আজ? আর এই 3 দিন এত ব্যস্ত ছিলি? আমি জেঠুর সব কাগজপত্র যতটা সম্ভব পড়ে বোঝার চেষ্টা করেছি। আর সূত্র ধরে আমি সেন্ট্রাল লাইব্রেরিতেও গেছিলাম। সেখান থেকে মহাভারতের কিছু অংশ এবং সরস্বতী নদী নিয়ে কিছু পড়াশোনা করেছি। দেখ, জেঠুর মৃত্যুটা স্বাভাবিক। উনি এই রাতে হার্ট অ্যাটাক করেই মারা গেছে, কিন্তু ওনার হার্ট অ্যাটাকটা এমনি এমনি হয়নি। ওনার কাছে ওই দিন রাত 9:30টার দিকে একটা ফোন এসেছিল। সেই ফোনের ওপারে যিনি ছিলেন তার কথা শুনেই হয়তো জেঠুর হার্ট অ্যাটাকটা হয়। মানে কি বলছিস এই সব? জেঠুরা মোট 3 জন বন্ধু মিলে ওনাদের লাস্ট সার্ভের কাজটা করেছিলেন, যেটা ছিল ওই সরস্বতী নদী নিয়ে। সেটা তো আমরা জানি। তো একজন ছিলেন ব্রিজমোহন শর্মা, যার ছেলে ওই রিকি শর্মা। আরেকজন হলেন আমাদের জেঠু, আর আরেক বন্ধু হলো শিবনাথ বিষয়ী। এই শিবনাথ আগে থাকতো দিল্লিতে। ও ব্রিজমোহন আদতে বিহারের বাসিন্দা হলেও উনি থাকতেন ওই দিল্লিতেই। ওইখানে সার্ভের সময় কিছু একটা অঘটন ঘটে, যার ফলে ব্রিজমোহন অসুস্থ বা প্যারালাইজড হয়ে পড়ে। আর জেঠু এবং শিবনাথ বাবু বাড়ি ফিরে আসেন। শিবনাথ বাবুর পৈতৃক বাড়ি হলো আমাদের এই বারাসাতের দিকেই। তো উনি পরে ওনার পৈতৃক বাড়িতে ফিরে আসেন এবং জেঠুর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। ব্রিজমোহন বাবু ওই কিছুদিন পর মারা যায়, এবং মারা যাওয়ার সময় কিছু একটা বিষয় ছেলেকে বলে গিয়েছিলেন, মানে ওনাদের এই কাজের বিষয়, এবং এই খুঁজে ওনার একটা অংশ আছে। আর এই শেষ কাজের ফলেই এইভাবে অসুস্থ হয়ে যাওয়া এবং মৃত্যু। সেই জন্যই এত বছর পর ওই রিকি শর্মা ফিরে আসে এবং জেঠুকে নিয়মিত ফোনে হয়তো হুমকি দিত, চিঠি পাঠাতো। জেঠুদের সব কাজের নথিপত্র জেঠু তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। আমি কালই শিবনাথ বাবুর বাড়ি গিয়েছিলাম এবং ওনার ছেলে বউয়ের সাথে কথা বলি। শেষ 6 মাস থেকে উনি বেশ অসুস্থ ছিলেন। ওনার কাছেও বেশ কয়েকটা ফোন আসে, তারপরে উনিও বেশ চুপচাপ থাকতেন। তবে কে ফোন করতো সেটা ওনার ছেলে বৌমা জানে না। যেদিন জেঠু মারা যায় তার আগের দিন ওই শিবনাথ বাবু মারা যায় শরীর অসুস্থ হয়ে, এবং সেটা শোনার পরই হয়তো জেঠুর মধ্যে একটা আতঙ্ক আসে এবং এইসব নিয়েই হার্ট অ্যাটাকটা হয়। কি বলছিস তুই? তার আগের দিন শিবনাথ বাবুর মৃত্যু? আর ওনার ছেলেই ফোন করে ওনাদের যত পুরনো বন্ধু বান্ধব আছে সবাইকে খবর দিয়েছিলেন। তখন জেঠুকে ফোন করে জানানো হয় সেই কথাটা।
কিন্তু এই নদী সম্পর্কে এমন কি গোপন রহস্য আছে যার জন্য ব্রিজমোহনবাবু এইভাবে মারা যায়? মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওই নদীটা খুবই রহস্যময় একটা ব্যাপার। আমাদের প্রাচীন ইতিহাস, মহাভারত সব জায়গায় এর উল্লেখ আছে, সেটা আমি মানলাম। এটা নিয়ে জেঠুদের মতো বিভিন্ন বিজ্ঞানী মহলেও একটা খুব বড় ব্যাপার। কিন্তু আর তুই মহাভারত না কি বলছিলি? তোকে ছোট্ট করে বলছি, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন জায়গার শিলালিপি পর্যবেক্ষণ করে বুঝেছেন এবং মহাভারতেও লেখা আছে। মহাভারতে যে কুরুক্ষেত্র হয়েছিল সেটা এই সরস্বতী নদীর তীরেই হয়েছিল এবং কুরুক্ষেত্র শেষ হওয়ার পর পাণ্ডবরা ৩৬ বছর রাজ করেছিল হস্তিনাপুরে। তারপরে নাকি এই সরস্বতী নদীর ওপর দিয়ে হেঁটে স্বর্গে গিয়েছিল। সঙ্গে ছিল একটা কুকুর এবং এই সরস্বতী নদী পেরিয়ে তারা হিমালয়ে চড়তে শুরু করে। এক এক করে প্রথমে দ্রৌপদী আর তারপর বাকি সবাই মারা যায়। একমাত্র যুধিষ্ঠিরই সশরীরে স্বর্গে পৌঁছেছিলেন আর তারপরই সরস্বতী নদী শুকিয়ে যায়। কি? কিন্তু জেঠুদের ওই এই নদীর সম্পর্কে খোঁজ করার সাথে এনাদের পরপর সবার মৃত্যুর সাথে নদীর সম্পর্ক কি? আর কিসের সিক্রেট? গুপ্তধন তো নেই কোথাও। তার থেকেও অনেক বহুমূল্য কিছু আছে। গুপ্তধনের থেকে আবার বহুমূল্য? নদীটা কোথায় আছে, কি ব্যাপার কি সেটাই ঠিকঠাক নেই, তার মধ্যে আবার গুপ্তধন আছে? আছে, কিছু না কিছু তো একটা আছে। আমাদের কুরুক্ষেত্রে যেতে হবে। কি কি বলছিস কি তুই? কুরুক্ষেত্রে যেতে হবে মানে? তোর প্র্যাকটিক্যাল এক্সাম কবে আছে? আর কদিন পর তো জেঠুর কাজ আছে, তাই না? ওই জেঠুর কাজের সময় এদিক ওদিক করে 3টে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। ঠিক আছে, তারপরেই আমরা দুজনে বেরোবো। আমি আজকেই দেখছি কোথায় কি ট্রেন আছে। হোয়াটসঅ্যাপে তোকে সবকিছু আমি ডিটেলসে পাঠিয়ে দেবো। আরে কিন্তু এইভাবে হঠাৎ করে? তবে জানিস, আমার একটা জিনিস খুব ভাবাচ্ছে, সোনালী মাসির খুনটা এইভাবে হলো কেন? আর কেই বা করলো? এমন কে খুঁজছিল একদম খুন করতে হলো এভাবে? সেটাই তো আমাকে জানতে হবে। কি এমন অমূল্য জিনিস আছে যার জন্য এতগুলো প্রাণ গেল? আর এ তো আমরা কদিন আগে ভাবছিলাম যে আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়া উচিত। তো একটা ঘুরতে যাওয়া হবে, তার সাথে কিছু কাজও হবে। আর শোন, তোকে কিছু ছবি পাঠাবো, পারলে ওগুলো একটু ভালো করে পড়ে নিস। হ্যাঁ? তোর কি মনে হয় এই রিকি শর্মা নাকি ওই কি মাসিকে খুন করতে পারে? মানে কাউকে দিয়ে? সন্দেহ তো ওর ওপর সব থেকে বেশি। তবে পুলিশকে তো আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না, ওরা আমার কথা শুনবেও না। এই চিঠিগুলো দিলে হয়তো ওরা কিছু একটা করবে, কিন্তু না রে, জোরালো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। সেই জন্যই তো আমার মাথায় আরো বেশি জেদ চেপে গেছে যে আমাকে একবার যেতেই হবে, দেখতেই হবে কি এমন আছে। তারপরে আমরা যে যার বাড়িতে চলে আসি। রাত্রে ঠিকভাবে আমার ঘুম আসে না। মাথায় শুধুই একটা জিনিসই ঘুরছিল, যে হঠাৎ করে আমরা কুরুক্ষেত্রে কেন যাব? ওখানে কি এমন আছে? জেঠুরা তো খোঁজ খবর চালাচ্ছিল ওই রাজস্থানের ওদিকে, তাহলে কুরুক্ষেত্রে কেন? রাতে গুগল করে কুরুক্ষেত্র কোথায় ও সম্পূর্ণ ইতিহাস ভালো করে জেনে নিলাম। 2 দিন পর আমাকে ট্রেনের টিকিট পাঠিয়ে দিল। আমার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষার ঠিক পরের দিন রাতে আমাদের হাওড়া থেকে ট্রেন। বাড়িতে ঠিক কি বলবো, কিভাবে বলবো সেটা বুঝে উঠতে পারলাম না। তারপরে আমাদের দুজনের একদম দেখা হলো জেঠুর কাজের দিন। আমাদের বাড়িতেই সবকিছু হচ্ছে, খুব বড় করে নয়, তবে পাড়ার কিছু লোকজনকে নিয়ে যতটা হয় ততটাই করা হচ্ছে। দীপার শরীর এই কদিনে খুব ভেঙে গেছে। বাবা মা ও কাকু কাকিমা মিলে ঠিক করেছে যে দীপার কলেজটা কমপ্লিট হওয়া অবধিও আমাদের বাড়িতেই থাকবে। তারপর যদিও চায় বাবা ওকে আরো বেশি পড়াবে, চাকরি করতে চাইলে সেই রকমই চেষ্টা করবে, না হলে কোনো পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেওয়া হবে। এই কদিন আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, দীপা বেশ ফোনে কথা বলে, কয়েকবার ফোনের দিকে তাকিয়ে একটু হাসতেও দেখেছি। আমার সন্দেহ ওটা অর্জুন। যদি সেটা হয় তাও ভালো, ছেলেটা যা শুধু পড়াশুনো ওই আর কি। আর দীপার যে অবস্থা,
দুজনে একটু ভালো থাকলেই হলো। আরে দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, এদিকে আসুন, ওই ভেতরে ঘরে কাজ হচ্ছে। আরে কাকু, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, এই কেটে যাচ্ছে। এত বছরের বন্ধুত্ব আমাদের, দুজনের সুখে দুঃখে একসাথে থেকেছি, আর এইভাবে। আরে কাকু, এইভাবে ভেঙে পড়বেন না। আপনার কি শরীরটা খারাপ? বলছি, সোনালির খুনিকে কিছু জানা গেল? এইভাবে কেন ওকে কেউ খুন করবে? পুলিশ তদন্ত করছে কাকু, আপনি ভেতরে আসুন। এই যে মানিক জোর। আরে আপনি আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, ওই এদিকে আসছিলাম একটা কাজে, ভাবলাম একবার একটু দেখাই করে যাই। আজ তোনার কাজ, একবার শেষ শ্রদ্ধাঞ্জলিটা। তা ওই মেয়েটি কেমন আছে? স্যার, কিছু জানা গেল? কে বা কারা এইভাবে খুন করলো সোনালীকে? কোনো প্রমাণ বা ক্লু? না, কিছুই বুঝতে পারছি না। অর্জুন ওনাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে গেল। শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। আমি একটু ঘরের বাইরের দিকে এলাম। পরিবেশটা বড় অদ্ভুত লাগছে। সে কোন ছোটবেলায় দাদু ঠাকুমা মারা গিয়েছিল, অত কিছু মনে নেই। বড় হওয়ার পরে প্রথম এইভাবে কোনো নিজের লোকের মৃত্যু দেখলাম। রাস্তায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ পোস্টমাস্টার আমার হাতে এসে একটা চিঠি দিয়ে গেল। খানিকটা অবাকই হলাম, তাও আমার নামে চিঠি, কোনো নাম ঠিকানা লেখা নেই। চিঠির উপর হাতের লেখাটা দেখে কেমন একটা মনে হলো। চিঠির খামটাও খুব চেনা চেনা লাগলো। ভিতরে গিয়ে অর্জুনকে ছাদে টেনে নিয়ে গিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। চিঠিতে কোনো নাম নেই, কে পাঠিয়েছে? সেটাই তো, ডাইরেক্ট পোস্টমাস্টার এসে দিয়ে গেল। তুই আগে পড়ে দেখ, আমার মনে হচ্ছে ওই রিকি শর্মার কাজ এটা। সাবধান, ডোন্ট ক্রস ইউর লিমিট। প্রতিবার বেরোনা। এই কেস নিয়ে আরেকটু এগোলে দীপান্বিতার মৃতদেহ পাবে। কি? এগুলো কার এত বড় সাহস? দাদা, কি হচ্ছেটা কি এসব? এ কি, তুমি এখানে? নিচে সবাই তোমাদেরকে খুঁজছে, তাই তোমাদের খুঁজতে খুঁজতে আমি উপরে এলাম। কিন্তু এইসব কি হচ্ছে? কি চিঠি এসেছে? আমায় খুন করবে? কি এগুলো? কিচ্ছু হবে না তোমার, আমরা সবাই আছি তো। এত বড় সাহস, এইভাবে চিঠি দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। এই খেলা আমিই শেষ করব। চলো নিচে চলো, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কাজটা মিটে যাক, বিকেলে বাবা মায়ের সামনে আমরা কথা বলবো। আমরা বলবো যে পরশু আমরা বের হচ্ছি। কিন্তু অর্জুন, আমাদের উপরে কেউ বা কারা নজর রেখেছে, আর আমরা যে জেঠুর মৃত্যু আর এইসব বিষয় নিয়ে খোঁজ খবর করছি সেটাও ওরা জানে। কোথায় যাবি তোরা? কি নজর রেখেছে? আর কি হচ্ছেটা কি এসব? আমরা দুজন এখন ট্রেনে আছি। কালকে ট্রেনে উঠেছি। আজ আর কিছুক্ষণের মধ্যেই কুরুক্ষেত্র জাংশনে নামব। বাড়িতে কোনো রকমে বুঝিয়ে এসেছি। সেদিন তো এই নিয়ে একচোট ঝামেলাও হয়ে গেছে। আমরা বলেছি আমরা ঘুরতে যাচ্ছি, 3-4 দিনের মধ্যেই ফিরে আসব। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? নামবো তো এবার। বিবেকবাবু ফোন করেছে, ওরা সোনালী মাসির কেসটা ক্লোজ করে দিচ্ছে। বলেছেন যে কেউ বা কারা চুরি করতে এসে খুনটা করেছে, কিন্তু কিছুই নিয়ে যেতে পারে। সেটা আমি আগেই বুঝেছিলাম। এর থেকে বেশি ওদের কিছু করা সম্ভব না। আমরা স্টেশনের কাছেই একটা হোটেল ভাড়া নিলাম। স্নান করে জলখাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। দুপুরে খেতে খেতে আমাদের পরের পদক্ষেপ কি হবে এই বিষয়ে আলোচনা করছিলাম। তুই বল, আমরা এবার কি করব? কোন দিকে কি হবে আমার তো কোনো ধারণাই নেই। তোর কাছে আছে তো সব কাগজপত্রগুলো? দেখি একবার দেখি। তুই কি বুঝতে পেরেছিস আমাদের এবার কি করা উচিত? বুঝতে পেরেছি বলতে, এখানে প্রায় 152 কিলোমিটার জায়গা জুড়ে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। এখন এখানে মানুষের বসবাস, স্কুল, কলেজ সব কিছু হয়ে গেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় কিছু কিছু মন্দির আছে, কিছু স্মৃতি স্তম্ভ তৈরি করা আছে। দেখারও ঘোরার মতো জায়গা আছে এখানে। হ্যাঁ, আমি এই জিনিসগুলো দেখেছি, কিছু বই পড়েছি এবং কিছু ভিডিও দেখেছি।
জ্যোতিষ্বর মন্দির আছে, বিশ্বকুণ্ড আছে, যেখানে শ্রীকৃষ্ণ তার বাণী শুনিয়েছিলেন, এবং এখনো বলা হয় যে কুরুক্ষেত্রের মাটির রং নাকি অনেকটাই আলাদা, বেশ লাল। মনে করা হয় যে মহাভারতের লাখো লাখো সৈনিকের রক্তের জন্য মাটির রং নাকি এখনো লাল আছে। কিন্তু এখানে কোথাও কি সরস্বতী নদীর কোনো উল্লেখ আছে, বা আমরা কোথা থেকে শুরু করব আমাদের কাজ? এই কাগজগুলোতে, এই ডায়েরিটাতে জেঠু তাদের কাজের সব রকম ব্যাখ্যা লিখে রেখেছেন। সরস্বতী নদীর গতিপথ পুরো ভালো করে লেখা আছে এখানে। প্রথমে তারা কোথায় খনন কার্য চালায়, কিভাবে তারা সন্ধান পায়, এবং শেষে তারা রাজস্থানে যায়। দুপুরের খাবার খেয়ে বসলাম। অর্জুন আমার সব কাগজপত্র দেখালো, আর সেই ম্যাপটাও দেখালো, যেখানে 3টের জায়গায় লাল ক্রসিং করা আছে। তবে ম্যাপটা বেশ পুরনো, এবং সেই ম্যাপটার পেছন দিকে পেন্সিল দিয়ে কিছু কিছু লেখা আছে। অর্জুনকে দেখালাম। ও দেখে বলল, আমি একদিন রাতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ওগুলো কি লেখা আছে বুঝতে পারিনি। আর গুগলে সার্চ করলে অনেক পুরনো ম্যাপের ছবি পাওয়া যায়, সেখান থেকে একটা আন্দাজ করা যাবে কত বছর আগেকার ম্যাপ। ম্যাপটা প্রায় 150 বছর আগের বা তার কাছাকাছি হতে পারে। আর এটা কুরুক্ষেত্রের পুরনো ম্যাপ। এ দেখ, গুগলে একটা ছবি পাওয়া গেছে 1880 সালে। এবার মিলিয়ে দেখ, এই ম্যাপটাও প্রায় একই রকম। দেখ ভালো করে। তাহলে আমরা ধরে নিতে পারি এই ম্যাপটাও এই 1880 সাল বা তার কাছাকাছি সময়। কিন্তু এই চিহ্নগুলো তখনকার সময়। 144 বছরে জায়গার অনেক পরিবর্তন হয়ে গেছে। হয়তো এখন ঘর বাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল পর্যন্ত থাকতেই পারে। এই, তোর ফোনে বর্তমানের কুরুক্ষেত্রের একটা ম্যাপ খুলতো, দুটোকে মিলিয়ে দেখবো। আর 3টে দাগ দেখ, ম্যাপের উত্তর দিকে আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে কুরুক্ষেত্রের উত্তর দিকে হচ্ছে, আর 3টে সেম ডাইরেকশনে আছে, একটা সমান্তরাল লাইন। ঠিক বলেছিস। একটু ওপর নিচ, কিন্তু একটা লাইন যেন। হ্যাঁ, এবারে এই ম্যাপটা দেখ, এখানে একটা মন্দির, তারপর কিছু কিলোমিটার জনবসতি ছেড়ে এখানেও বাড়ি ঘর আছে। আর এই শেষ দাগটা ফাঁকা মাঠ। মাঠ, প্লেগ্রাউন্ডও হতে পারে, বা চাষের জায়গা। হঠাৎ এই সময় আমাদের দরজায় কলিং বেলের শব্দ হলো। রুম খুলে দেখলাম হোটেলের একজন আমাদের ডাকতে এসেছে। নিচে রিসেপশনে নাকি আমাদের জন্য ফোন এসেছে। আমরা তো বেশ অবাক হয়ে গেলাম। আমাদের ফোন? বাড়ির লোকের সাথে তো একটু আগেই কথা হলো। এই হোটেলে এইভাবে কে ফোন করবে? দেখলাম অর্জুনের মুখটা কিছুক্ষণের জন্য একটু কঠিন হয়েই আবার সাধারণ হয়ে গেল। ও ফোনটা কানে ধরল। হ্যালো, আমি অর্জুন বলছি। বলুন রিক শর্মা, কি দরকার আমার সাথে? না, সত্যিই দেখছি তুমি খুব বুদ্ধিমান ছেলে। ঠিক বুঝে গেছো যে আমি ফোন করেছি। নিশ্চয়ই এটাও বুঝে গেছো যে তোমরা কোথায়, কখন, কি করছো, এখন কোথায় আছো, সব কিছুই আমি জানি। দেখো, আমার বেশি কিছু চাহিদা নেই। শুধু আমিও জানতে চাই যে এমন কিসের খোঁজ ওনারা পেয়েছিলে যে ওনাদের এভাবে মরতে হয়েছে। বাকি দুজনের মৃত্যুতে অবশ্য আমার কোনো হাত নেই। আমি শুধু ওনাদের কাছ থেকে কাগজপত্রগুলোই চেয়েছিলাম, আর কিছুই নয়। আপনাদের মতো লোকের কাছ থেকে এইরকম হুমকি পেয়ে ভয় পাওয়ার ছেলে কিন্তু আমি নই। হ্যাঁ, আর আমি জানি না ঠিক কি দুর্ঘটনা ঘটেছিল আপনার বাবার সাথে, কিন্তু যদি সেটা অন্যের অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, সেখানে সারা জীবন কিন্তু সেই মানুষগুলো তার দায়িত্ব গ্রহণ করবে না। আর তাদের এইভাবে কষ্ট পেয়েও মারা যাওয়াটা কিন্তু ঠিক নয়। আশা করছি খুব শীঘ্রই আমাদের দেখা হবে। তখন আমি তোমাকে সবটা জানাবো যে আমার বাবার সাথে ঠিক কি কি হয়েছিল, কিভাবে আমার বাবা মারা যায়, কতটা কষ্ট ওনাকে পেতে হয়েছিল, আর ওনাদের এই শেষ কাজে আমার বাবার কৃতিত্ব ঠিক কতটা ছিল। আপনার আসল যে কথাটা বলার আছে সেটাই বলুন না। যে মানুষটা কিছু বছর আগে চলে গেছে তার নাম নিয়ে মজা করাটা বোধহয় ঠিক নয়। আমি খুব ভালো করে জানি আপনি শুধু আপনার বাবার কথা ভেবে কিছু করছেন না। হ্যাঁ, ঠিক ধরেছ। আমার টাকার দরকার, ব্যবসার কাজে অনেক অনেক টাকার দরকার আছে।
অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু ফল হয়নি। এবার কিন্তু আমি মরিয়া। যে করেই হোক আমাকে জানতেই হবে কি এমন ধন আছে, আর সেটা আমার চাই, যে কোনো হালে আমার চাই। আর তোমরা দুজন যখন এই কাজে লেগেই গেছো, তখন আমার আর বেশি চিন্তা করার দরকার নেই। ও তোমাদের কষ্টের প্রাপ্যটুকু আমি দেব। কাজের সম্মান জানাতে এই রিকি শর্মা জানে, শুধু জিনিসটা বা জিনিসগুলো উদ্ধার করে আমাকে দিতে হবে। আর যদি না দিই? এই একটু আগে খবর পেলাম ওই দীপান্বিতা বলে মেয়েটি একটা সুন্দর জামা পরে সামনের দোকানের দিকে গেল। ফাঁকা রাস্তা, বেশি লোকজন নেই। হঠাৎ যদি কেউ এসে তুলে নিয়ে চলে যায়, তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, এই কি হলো অর্জুন? কি বললো রিকি শর্মা? কি হলো রে? রুমে চল। পরের দিন সকালে আমরা জল খাওয়ার খেয়ে একটা অটো ভাড়া করলাম, সারাদিন ঘুরিয়ে দেখাবে। আমরা প্রথমে 2-3টে ট্যুরিস্ট স্পটে গেলাম। একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সত্যি সব কিছুর সাথে মহাভারতের ওই যুদ্ধ জড়িয়ে আছে। তারপর ম্যাপ দেখে গেলাম 3 নম্বর ক্রসিং করা জায়গাটা, মানে মাঠের কাছে যেতে বললাম। আমাদের ড্রাইভার ছেলেটি, ওর নাম রমেশ, ও জায়গাটার কাছে এসে বলল, আরে এই যে এখানে সবাই চাষবাস করে, কিন্তু ওই দেখুন, হ্যাঁ ওখানে গাছের মাঝে একটা বড় কুয়ো আছে। বলা হয় যে পাণ্ডবরা যখন ওখানে ছোটবেলায় খেলা করত, তখন নাকি ওদের বল পড়ে গিয়েছিল ওই কুয়োর ভিতরে, আর তখন গুরু দ্রোণাচার্য বলটা গুড়িয়ে দিয়েছিল। আর ওই যে ওইদিকে এই সামনেই আছে হস্তিনাপুর। সেই রাজমহলটা আর নেই, কিন্তু ছোট করে একটা মহলের মতো তৈরি করা আছে, যাতে সবাই এসে দেখতে পারে। আমরা দুজনে অটো থেকে নেমে একটা মাঠের সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম সেই কুয়োর কাছে। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক আশেপাশে মাঠে কাজ করছে এবং 3-4 জন ট্যুরিস্ট মানে ঘোরাঘুরি করছে। আমরাও সাধারণ ট্যুরিস্টের মতোই কুয়োতে ভালো করে উঁকি মেরে দেখলাম কুয়োটা একদম শুকিয়ে গেছে, চারিদিক ভেঙে ছুড়ে খুব খারাপ অবস্থা। আশেপাশে কিছু গাছ গজিয়ে উঠেছে, তবে ঠিক বুঝতে পারলাম না এটা সত্যি এত প্রাচীন কিনা। কুয়োর পাশে আর একটা ছোট গর্ত মতো আছে, সেটা তারের জাল দিয়ে ঘেরা আছে। তার পাশে একটা অতি প্রাচীন শিলালিপি রাখা আছে, তার উপর কিছু লেখা, তবে শ্যাওলা পড়ে কালো হয়ে নোংরা হয়ে গেছে। আমরা কিছুই বুঝতে পারলাম না কি এবং কোন ভাষায় লেখা আছে। সেখান থেকে বেরিয়ে ভাবলাম দ্বিতীয় জায়গাটা, অর্থাৎ যেখানে সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। এই রাস্তায় আমি যাবো দেখে বুঝতে পেরেছি এটা কোন জায়গা। আমার ম্যাপ দেখে অভ্যেস আছে, কিন্তু ওখানে তো কোনো ঘোরার জায়গা নেই, কিছুই নেই। বড় লোকদের বড় বড় বাড়ি আছে। হ্যাঁ, ওদিকে চলো না, একটু ঘুরে আসি, দেখে আসবো কি কেমন জায়গা। তুমি চলো ভাই, যা এক্সট্রা লাগবে আমরা তোমায় দেব, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর আমরা দাঁড়িয়ে জল খাওয়ার খেলাম এবং গাড়িতে গ্যাস ভরা হলো। তারপরে প্রায় 40 মিনিট আসার পর আমরা সেই ম্যাপের লোকেশনের কাছে পৌঁছালাম। এই জায়গাটাতে শুধু বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। বোঝাই যায় এখানের মানুষরা বেশ বিলাসবহুল জীবনযাপন করে। পরপর এতগুলো অ্যাপার্টমেন্ট আছে, আমরা ঠিক বুঝতে পারলাম না যে ম্যাপের সাথে মিলিয়ে আসলে কোন জায়গাটা দেখব। আমাদের গাড়ি এদিক ওদিক ঘুরতে লাগলো। আমরা বড় বড় চোখ করে এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটু দূরে একটা বেশ বড় ও পুরনো বট গাছ এবং তার পাশে একটা ছোট ভাঙাচোরা মন্দির। অর্জুনকে বলতেই ও সেদিকে অটো দাঁড় করানোর নির্দেশ দিল। এটা তো অনেক পুরনো একটা মন্দির মনে হচ্ছে। এখানে আপনারা কি দেখবেন? আপনারা কি কোনো বিষয়ের কিছু খুঁজছেন? না, কিছুই খুঁজছি না, তুমি একটু দাঁড়াও, আমরা 2 মিনিট আসছি, হেঁটে আসি। ছেলেটা বড্ড বেশি বাঁকা, সব বিষয়ে বেশি কৌতূহল। আমার কিন্তু বেশ লেগেছে, ওর চোখে মুখে একটা বেশ বুদ্ধির ছাপ আছে। এই সাবধানে, সাপ পোকামাকড় থাকতে পারে কিন্তু। হ্যাঁ, যা অবস্থা হয়ে আছে চারিদিকে।
এই দেখ, এখানে একটা ঠাকুরের মূর্তি ভেঙে পড়ে গেছে, মনে হচ্ছে কৃষ্ণের মূর্তি। এই দেখ। হ্যাঁ, কৃষ্ণের মূর্তি তো বলে মনে হচ্ছে, কিন্তু এটা কোনো পাথর। এ দেখ, সূর্যের আলোটা পাথরে লেগে বিচ্ছুরিত হচ্ছে। খুব পুরনো কোনো পাথরের মূর্তি মনে হচ্ছে কিন্তু আমার। তবে এটা এখানে এলো কিভাবে? মন্দিরটা তো দেখে মনে হচ্ছে না যে খুব একটা বেশি পুরনো বলে, সিমেন্ট পাথর দিয়েই তৈরি। আচ্ছা, এখানে এত বড় বড় বিল্ডিং আছে, অথচ এই জায়গাটা এত পুরনো বটগাছ মন্দির, এটাকে কেউ সরায়নি বা ভাঙার চেষ্টা করেনি। মানে আমি বলতে চাইছি, এরকম ক্ষেত্রে সাধারণত সবকিছুই পরিষ্কার করে তারপরে বিল্ডিং তৈরি করা হয়। সেই জায়গায় ঠিক বলেছিস। আমারও মনে ওই একই প্রশ্ন আসছে। এই অর্জুন, সাবধান, ওই দেখ একটা কাকড়া বিছে, সরে যা। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে প্রথম ডাক দেওয়া সেই মন্দিরটার কাছে যাব। দুজনেই গাড়িতে বসে আলোচনা করতে লাগলাম যে আমরা যে প্রথম জায়গাটা দেখলাম সেটাও বেশ সন্দেহজনক, কিন্তু এখানে তো মনে হলো না মাটির তলায় কোনো সুড়ঙ্গ বা গুপ্ত জায়গা বা কোনো কিছু আছে বলে। তবে মন্দিরটা যত অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত ভাঙাচোরা ঠাকুরের মূর্তিটা। আর ওইখানে ওই মন্দিরটা এই অবস্থায় পড়ে আছেই কেন? তাহলে কি শ্রদ্ধা ভক্তের জায়গা থেকেও ওটা কেউ হাত দেয়নি? এই মন্দিরটা আরো অনেকটা দূরে। ওই মন্দিরে যাওয়ার পথে আরো দুটো মন্দির পড়ে, একটা ঘোরার জায়গাও পড়ে, কিন্তু আমরা সেখানে কোথাও দাঁড়ালাম না, সোজা ওই মন্দিরে যাওয়ার কথা বলে দিলাম। তারপর রমেশ বলল, ওই মন্দিরটা তো অনেকটাই দূরে আছে, যেতে সময় লাগবে। এখন তো 12টা বেরিয়ে গেছে, আপনারা খেয়ে নিন। ওই মন্দিরের আশেপাশে তেমন কোথাও খাওয়ার দোকান নেই, এই ছোটোখাটো ফল মিষ্টি এইসবেরই দোকান আছে। আমরাও ভাবলাম ঠিকই, এখনই খেয়ে নেওয়া উচিত। এমনি ডিসেম্বর মাস, এদিকের ঠান্ডাটাও বেশ একটু আলাদা। আমরাও রমেশকে বললাম আমাদের সাথে খেয়ে নিতে। না না স্যার, আমি খাবো না, আমি পুরো নিরামিষ খাই। আপনারা খান, আমি একদম বিকেলে গিয়ে বাড়িতে গিয়ে খাবো। আমরা এই কয়েকদিন নিরামিষই খাবো, নির্দ্বিধায় আমাদের সাথে বসে খেতে পারো। ও বেশ খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমাদের দিকে, তারপরে রাজি হয়ে গেল। আরও 15 মিনিট চলার পর রাস্তার ধারে বেশ একটা ভালো হোটেল দেখে আমরা দাঁড়ালাম। লেখা আছে সানিদা পিওর ভেজিটেরিয়ান ধাবা। এখানে খাওয়ার আমাদের ওখানের মতো নয়। আমাদের থালিতে 2টো রুটি, একটু ভাত, স্যালাড, দই, একটা আলু বেগুনের সবজি, 1 বাটি মিক্স ডাল, একটু ঢেঁড়স ভাজা, টক ঝাল আচার, একটা মিষ্টি, এইসব। 3 জনে একসাথে বসে খেলাম। অর্জুন একটু চুপচাপ ছিল। বসুন দাদারা, সামনে একটা পান দোকান আছে, দারুণ পান করে। আর ওর পাশে আমাদের বাড়ি, বাড়িতে ঠাকুমা, ভাই আর বাবা আছে। বাবাও এমন অটো চালায়। দুর্জয়, আমাদের পেছনে একটা গাড়ি আছে, ওই সামনের আয়না দিয়ে দেখ। গাড়িটা কিন্তু সকাল থেকে আমাদের পেছনে আছে। হ্যাঁ, যেখানে গেছি এটা পেছনে ছিল, কেউ কিন্তু গাড়ি থেকে নামেনি। আমি আস্তে করে মাথা ঘুরিয়ে দেখলাম একবার, কালো রঙের ইনোভা গাড়ি। কিন্তু ও কি শিওর যে এটা আমাদের ফলো করছে? হতেও পারে ওর মধ্যে ট্যুরিস্ট আছে, ও লক্ষ্য করেনি। আমি জানি তুই কি ভাবছিস, আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। আমরা যখন খাচ্ছিলাম তখনও গাড়িটা ওইভাবেই দাঁড়িয়েছিল, কোথাও কেউ নামেনি। সেই হোটেলে যখন আমরা অটো নিয়েছি তখন থেকে ওটা আমাদের পেছনে আছে, গাড়ির কাঁচটা কেউ খোলেনি। ওই রিকি শর্মার লোক। আমি তো আজকে মাকে ভালো করে বলে দিয়েছি যেন দীপাকে কদিন কলেজে যেতে না দেয়, ওরাও যেন খুব সাবধানে থাকে। কি জানি কবে থেকে আমাদের ফলো করে যাচ্ছে। এই যে আমরা এসে গেছি, অটোটা আমি এখানে দাঁড় করাচ্ছি, আর তোমরা একটু হেঁটে যাও, সামনে ওই মন্দিরটা পড়বে, এর থেকে বেশি আর অটো যাবে না। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে প্রায় 2 মিনিট মতো সামনে গিয়ে দেখলাম হিন্দিতে বড় করে লেখা আছে পাণ্ডেশ্বর মহাদেবের মন্দির। আমরা ভেতরে ঢুকে দেখলাম একটা খুব বড় ও বিশাল জায়গা জুড়ে বট গাছ আছে। সেখানে লেখা আছে যে এটা নাকি মহাভারতের সময়কাল থেকেই এখানে এইভাবেই আছে, প্রায় 6000 বছরের পুরনো গাছ। এই বট গাছের কাছে একটা পুরনো শিব মন্দির ছিল, যেখানে
পাণ্ডব ও কৌরবরা শিব পুজো করতে আসতো ছোটবেলায়। তবে এই মন্দিরটা নতুন করে ওই 1880 এই সময়কালের তৈরি। মন্দিরটা বেশ বড় আর অনেকটা জায়গা জুড়ে পাঁচিল দিয়ে ঘেরা। আমরা আশপাশটা উকি মেরে দেখছিলাম। পেছন দিকে একটা বড় পুকুর আছে, পাশে ছোট ফুলের বাগান করা আছে, আর এক পাশে ছোট একটা সবজির ক্ষেত, সেখানে কিছু সবজি লাগানো আছে। একপাশে ব্রাহ্মণের আটচালা করা ছোট বাড়ি। আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে ভেতরে গেলাম। ভেতরটা বেশ অন্যরকম লাগলো। আমরা মন্দির থেকে বেরিয়ে পেছন দিকে গিয়ে একটু এদিক ওদিক দেখছিলাম। বেশ কিছুটা ফেটে গেছে। আমি আমার ফোনে বেশ কিছু ছবি তুলে নিলাম। সেখান থেকে ফিরে আবার গেলাম রমেশের কাছে। আমাদের হয়ে গেছে, নাও এবার চলো, সোজা চলো একদম হোটেলের দিকে। আজ আর ভাল লাগছে না। বলছি, ওই সামনে দাঁড়িয়ে আছে গাড়িটা, ওটাকে কি আপনারা চেনেন? একটা লোক এসে আমাকে আপনাদের কথা জিজ্ঞেস করছে। আপনারা মন্দিরের ভেতর থেকে হাতে করে কিছু জিনিস নিয়ে এসেছেন কিনা, আপনাদের কাছে কিছু ছিল কিনা। আমি বললাম যে আমি কিছু দেখিনি, আর এই সময় বলবো না। তারপর দেখলাম ও কাউকে যেন ফোন করতে করতে আবার গাড়িতে উঠে গেল। আমার না এই ব্যাপারটা ঠিক লাগলো না। আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি অত কিছু ভেবো না, আমাদের হোটেলে নিয়ে চলো। আর তোমার ফোন নাম্বারটা তো আমরা নিয়েই নিয়েছি। আবার যদি কালকে বেরোতে হয় আমি সকাল সকাল তোমায় ফোন করে নেবো, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমরা দুজন বসে আমার ফোনে তোলা প্রত্যেকটা জায়গার সব ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আমার মাথায় তো সত্যিই কিছু আসছিল না। কোথাও কোনো রকমের কোনো সুড়ঙ্গ বা কোনো সংকেত কিছুই তো চোখে পড়েনি। না, ওই ম্যাপটার পেছনে যেটা লেখা আছে আমার মনে হচ্ছে ওটা কোনো রকম সংকেত বা অন্য কিছু। আমাদেরকে চেষ্টা করতে হবে, ওটা পড়তে পারলে খুব ভালো হতো রে। আমাদেরকে চেষ্টা করতে হবে, ওটা যদি পড়তে পারতাম আরও ভালো হতো। 1 মিনিট, আমার মাথায় একটা আইডিয়া এসছে। তোর কাছে মোমবাতি আছে না? ঘরের লাইটটা বন্ধ করে দে আর মোমবাতিটা জেলে এখানে রেখে দে। আমি কাগজটাকে ভালো করে উপর থেকে ধরছি। মোমবাতির আলোয় পেন্সিলের লেখাগুলো ঠিক ধরা পড়বে। যেমন ভাবা তেমন কাজ। মোমবাতির আলোয় লেখাটা অনেক কষ্টে আমরা বুঝতে পারলাম। দুজনে মিলে মনে মনে 2-3 বার করে লেখাটা পড়লাম। তারপরে একটা কাগজে লিখে দেখলাম আমাদের দুজনে ঠিক পড়েছি কিনা বা ঠিকভাবে বুঝতে পেরেছি কিনা। 29154781780088 ব্যাস, আর কিচ্ছু লেখা নেই। যেটার একটা পার্সোনাল ডায়েরি আছে, ওটা আমি কিছু পাতা পড়েছি, ওটার বাকিটা আজকে পড়ে নেব। আর ওই ডায়েরিটা, ওটাই ওনাদের খনন কার্যের প্রত্যেকটা ধাপ খুব ভালো করে লেখা আছে। কিন্তু এই নাম্বারের মানে কি? এটা কি কোনো ফোন নাম্বার হতে পারে বা কোনো জিনিসের সংকেত লেখা আছে? ইংলিশ বা বাংলায় সংখ্যা অনুযায়ী পরপর নেই তো? সেই রকম কি কিছু উনি লিখে গেছেন? তাই তো, তুই খুব ভালো করে জিনিসগুলো ডিকোড করতে পারিস। তাহলে তুই চেষ্টা কর, আমি ততক্ষণ এগুলো একটু পড়ে দেখি। তারপর আমাদের কলিং বেলের শব্দ হলো। দরজা খুলতেই দেখি হোটেলের ছেলেটি রাতের খাবার নিয়ে এসেছে আর একটা খাম দিয়ে গেল। বলল আমাদের দরজার কাছে নাকি পড়েছিল। খাম? আমাদের আবার কে খাম দিয়ে গেল? দাঁড়া, আমি খুলে দেখছি। সাবধানে, হাতে এই রুমালটা জড়িয়ে নে, বলা তো যায় না কি থাকতে পারে। এগুলো কি? ছবি? এই কটা ফটো রে? দেখি কিসের ফটো এগুলো? আরে এগুলো তো কোনো একটা গুহার ছবি। এই, এটা জেঠু তাই না? আর ওইটা ওই শিবনাথ বিষয়ী, ওনার বাড়িতে আমি ছবি দেখেছিলাম। আর এটা তাহলে ব্রিজমোহন শর্মা হবেন। উনি হাতে কিছু একটা নিয়ে বসে আছেন। এই ছবিটা দেখ, 3 জন কিভাবে দাঁড়িয়ে আছে। তারপর আমরা আরো কয়েকটা ছবি দেখলাম। সেখানে একটা ছবিতে স্ট্রেচারে করে ব্রিজমোহন বাবুকে সম্ভবত হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে থুথু মরুভূমি। আর একটা ছবিতে ব্রিজমোহন বাবু বিছানায় শুয়ে আছে এবং ওনার পাশে রাখা একটি খাতা। আর একটা ছবিতে একটা কাঠের বাক্স, তাতে সংস্কৃতে কিছু লেখা আছে। এগুলো ওনাদের এই শেষ কাজের ছবি।
তার মানে এই গর্তেই কোনোভাবে ব্রিজমোহন বাবুর কিছু অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর এই খাতাটা যতটা সম্ভব এই কাজেরই, ওনার কাছে রয়ে গেছে। কিন্তু আমাদেরকে এগুলো পাঠানোর মানে কি? কি হচ্ছে এসব? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। চল খেয়ে নি আগে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি জেঠুর পার্সোনাল ডায়েরিটা নিয়ে বসবো একবার। হ্যাঁ আমি বলছি, ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ওরা অনেকটা এগিয়েছে। হ্যাঁ সবই আমাদের প্ল্যানই হচ্ছে, আপনি চিন্তা করবেন না। লোক সবসময় নজর রাখছে ওদের উপর। আপনার মতো একজন মানুষ যে আইনের সাথে এভাবে জড়িয়ে আছে, সে তো এগুলো ভালো করেই জানবে, তাই না? পরে ফোন করব, রাখছি। আজ ঘুম ভাঙতে বেশ অনেকটাই দেরি হলো। আমরা দুজনেই অনেক রাত্রি অবধি কাজ করছিলাম। আমি নম্বরটাকে বিভিন্ন রকমভাবে খোঁজার চেষ্টা করছিলাম, আর অর্জুন জেঠুর পার্সোনাল ডায়েরিটা পড়েছিল। আমি আবার আমার কাগজটা তুলে নিলাম, নাম্বারটা ভালো করে দেখছিলাম। হঠাৎ কি মনে হতে নাম্বারটা পরপর ফোনে টাইপ করে সার্চ করলাম, আর সার্চ করতেই অর্জুন, অর্জুন ওঠ, এই দেখ পেয়েছি। কি 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 হলো? কি পেয়েছিস? কি দেখি। আমিও এইরকম কিছু একটাই সন্দেহ করছিলাম। আর জেঠুর ডায়েরি পড়ে কিছু জানতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ কেমন আছো? ঠিক আছি। আর তুমি? ভালো আছি। বাবা আর মাসির জন্য মনটা একটু খারাপ হয় আর কি। ওইদিকে সব ঠিক আছে? বাড়ি থেকে কদিন বেরোনোর দরকার নেই, বুঝলে? যতটা পারবে ভেতরেই থাকো, কাকু কাকিমার খেয়াল রাখো। কিন্তু আমার তো এখন পরীক্ষা চলছে। বলছি তো, এই কদিন কলেজে না গেলেও এমন কিচ্ছু হবে না। আচ্ছা আমাকে একবার এটা তো বলো যে তোমরা ওখানে কি করতে গেছো, আর কি হচ্ছে এসব? এখনো বলার মতো কিছু হয়নি, সময় এলে তোমাকে সব বলবো। রাখছি। কিরে এবার বল, জেঠুর ডায়েরি থেকে কি জানতে পারলি? ওটা তো তুই আগে পড়েছিস, ওখানে কিছু লেখা নেই? সংস্কৃত লেখা কাঠের পুরনো বাক্সটা, ওটার মধ্যে কি ছিল কিছু জানা গেছে? হ্যাঁ জানতে পেরেছি, একটা সোনার কমণ্ডল। আর এটা সাধারণ কোনো কমণ্ডল নয়। বিশ্বাস করা হতো যে এই কমণ্ডলের মধ্যে জল ছিল নাকি অমৃতের সমান। অভিশাপের জন্য দুর্যোধন কাউকে বাঁচাতে পারেনি, কিন্তু সে শেষ পর্যন্ত ওই অমৃত পান করেই সশরীরে স্বর্গে গিয়েছিলেন। এই কুরুক্ষেত্রে সরস্বতী নদী কোথাও গোপনে বয়ে গেছে। আর রাজস্থানে যে কাঠের বাক্সটা ওরা পেয়েছিলেন, ওর মধ্যেই সংস্কৃতে লেখা ছিল এখানের হদিশ। সম্ভবত সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার আগে ওই কাঠের বাক্সটি জলপ্রবাহে ভেসে চলে যায় এবং রাজস্থানে খনন কার্যের সময় ওটা ওই গতিপথ থেকে উদ্ধার হয়। আর ওই যে কাঠের বাক্সটা, ওটা হাতে পাওয়ার পরই হঠাৎ করে গর্তের মধ্যে ধস নামে এবং যন্ত্রপাতির তলায় ব্রিজমোহন বাবু চাপা পড়ে গিয়েছিলেন। অনেক চেষ্টার পর ওনাকে সেখান থেকে বার করা হয়। ওনার একটা পা পঙ্গু হয়ে গেছে এবং বলতে গেলে পুরো শরীরটাই প্যারালাইজড হয়ে গেছিল। কিন্তু ব্রিজমোহন বাবু হয়তো বিশ্বাস করতেন যে ওনার বন্ধুরাই ইচ্ছা করেই ওকে ওই গর্তের তলায় ফেলে দিয়েছিল, আর সেই কাঠের বাক্সটা সেখানে হারিয়ে গেছে কোথাও। জেঠুরা বাক্সটা উদ্ধার করতে পারেনি, উদ্ধার করার চেষ্টাও করেনি। কিন্তু ব্রিজমোহন বাবুর মনে একটা সন্দেহ ছিল যে সেই কমণ্ডলের হদিশ হয়তো ওনার দুই বন্ধু জানতেন এবং উনি চেয়েছিলেন সেই অমৃত পান করে যদি তিনি সুস্থ হয়ে যান। ওনার ছেলেকেও হয়তো এগুলো বলে গেছে এবং সেই থেকেই ওনার ছেলেরও এই জিনিসের প্রতি লোভ বেড়ে যায়। তবে কমণ্ডল ওই 3টে দাগের মধ্যে কোথাও একটাই রয়েছে। তার মানে এবার আমাদের আসল অভিযান শুরু হবে। এই 3টে তাদের মধ্যে কোথাও ওই কমণ্ডলুটা লুকানো আছে, আর জেঠু সেই জায়গাটা খুঁজে বের করেছিল যে কোথায় ওটা লুকোনো আছে। ম্যাপের পেছনে পেন্সিল দিয়ে ওইভাবে লিখে রেখেছিলেন, আর আমরা সেইটা দ্রাঘিমাংশ অক্ষাংশ অনুযায়ী লোকেশনটা পেয়ে গেছি। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা একটুখানি ভেবে নিতে হবে। তার আগে ভালো করে খেয়ে একটু ঘুম দিতে হবে। বিকেলে একবার বাজারে বেরোবো, এক গাছা দড়ি, একটা ভালো টর্চ আর কিছু মোমবাতি কিনে আনতে হবে। বাকি শুকনো খাওয়ার ওষুধপত্র যা যা লাগে আমাদের সব আমার কাছেই আছে। মা,
আমি দুপুরে রমেশকে ফোন করে বিকেল 5টার মধ্যে হোটেলের সামনে আসতে বলেছিলাম। ওকে বলেছিলাম মন্দিরের সামনে আমাদের দিয়েই ও ফিরে আসবে। আমরা কিছুক্ষণ পর একটা বন্ধুর সাথে তার গাড়িতে ফিরে আসব। এদিকে আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ঠান্ডাটাও বেশ পড়েছে। আমরা দুজনে পিঠে দুটো ব্যাগ নিয়ে দরকারি সমস্ত জিনিসপত্র রেখে দিলাম। দুজনেই বাড়িতে একবার করে ফোন করে জানিয়ে দিলাম আবার কাল সকালে ফোন করব। এসো এসো, আর তোমরা তবে এত বেলা মন্দিরে যাবে? মন্দির তো বন্ধ হয়ে গেছে। আর তোমাদের বন্ধু না কি যাবে, সে কি এখন মন্দিরে আছে? তোমার এত কিছু জেনে কি হবে, সাবধানে গাড়ি চালাও। রমেশ অদ্ভুতভাবে আমাদের একবার দেখল, তারপর চুপ করে গাড়ি চালাতে লাগলো। আমরা যখন মন্দিরের কাছে এসে দাঁড়ালাম তখন চারিদিক বেশ অন্ধকার হয়ে গেছে। একটা মানুষও নেই, এমনকি একটা কুকুর পর্যন্তও নেই। গাড়ি থেকে নেমে আমরা এমন ভাব করলাম যেন কোনো বন্ধুকে ফোন করছি, আর ওকে বললাম ফিরে যেতে। আরও 10 মিনিট সেখানে একটা গাছতলায় দাঁড়িয়ে আমরা পা টিপে টিপে মন্দিরের পেছন দিকে গেলাম, যেখানে দেওয়ালটা ভাঙা ছিল। সেদিক দিয়ে মন্দিরের ভেতরে এলাম, কিন্তু আমি জানতাম না যে এরপর আমরা কোথায় যাব। অর্জুন আমাকে হাতের ইশারা করল। আমরা দুজনে পা টিপে টিপে অতি সন্তর্পণে মন্দিরের গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। এখানেই দাঁড়া। তারপরেও পিঠের ব্যাগ থেকে জেঠুর ডায়েরিটা বের করলো। ফোনের লাইটটি জেলে ডায়েরিটার একটা পাতায় এসে ও কিছুক্ষণ চোখ বুলিয়ে নিল। নিশ্চয়ং শ্রীনুমে তত্র ত্যাগে ভরৎসত্তম ত্যাগো হি পুরুষ ব্রাহ্মে ত্রিবিদ্ধ সম্প্রতি কীর্তিত। দেখ এই শ্লোকটা এখানে দেওয়ালের কোথাও আছে কিনা। এখানে দেওয়ালে তো অনেক শ্লোক লেখা আছে, খুঁজতে হবে যে। তা খোঁজ। আমি ওপরে এদিকে দেখছি, তুই ওদিকটা দেখ। প্রায় 10 মিনিট খোঁজার পর আমার চোখে পড়ল নিশ্চয়ং শ্রীনু। এই এই দেখ, এটাই তো ফলকটা পেয়েছি, কিন্তু কই দেখি, ওটায় হাত রাখ, দেখ পলকা মনে হচ্ছে। আমি হাতের তালু দিয়ে চাপ দিলাম, কিছু বুঝতে পারলাম না। সরে আমি দেখি একবার। এই সাইডগুলো, এই দেখ একটা গর্ত। এই লাইটটা ফেল, দেখি ভেতরে কি আছে। এই সাবধান, কিন্তু পোকামাকড় থাকতে পারে। এই একটা লোহার কিছু। হঠাৎ একটা শব্দ হলো, মনে হলো দূরে কোথাও একটা শব্দ হলো। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম। ফোনের টর্চটা অফ করে আশেপাশে দেখে নিলাম, না কেউ কোথাও নেই। মোবাইল ফোনের টর্চ লাইটটা আবার জেনে নিলাম। অর্জুন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। দেখলাম বটগাছের পাশে ছোট্ট পাথরের ঢিবির মতো ছিল, সেটা সরে ফাঁক হয়ে গেছে। এই রকম একটা জায়গায় গুপ্ত সুড়ঙ্গ। না, সুড়ঙ্গটা বেশ বড়, কিন্তু কোনো সিঁড়ি নেই। তাহলে কি এর মধ্যে এইভাবে যেতে হবে? কি ভাবছিস? চল এর মধ্যে ঝাঁপ দিয়ে দে। কিন্তু এইভাবে ভেতরে কি আছে, কি হবে? চল, শ্রীকৃষ্ণের নাম নিয়ে চোখ বন্ধ কর, তারপর চল। আমি ভয়ে ভয়ে শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে চোখ বন্ধ করে গর্তের কাছে এসে বসলাম। ভালো করে টর্চ মেরে উঠিয়ে দেখলাম গর্তটা খুব একটা গভীর নয়। আমি পাশ থেকে একটা পাথর তুলে ভেতরে ফেলে শব্দ শোনার চেষ্টা করলাম। বুঝলাম বেশ খানিকটা কি একটা হালকা শব্দ হলো না, আর কিছু নেই। চোখ বন্ধ করে ঝাঁপ দিয়ে দিলাম। কিরে, তুই ঠিক আছিস? কোথায় তুই? কোথাও লাগেনি তো? টর্চটা আমার কাছে আছে। পায়ে হালকা লেগেছে, মনে হয় বেশ মোচড় লেগেছে। এই জুতোটা পরে না থাকলে হয়তো পাটা ভেঙেই যেত। বুঝতে পারিনি রে, পা মুড়ে পড়ে গেছি। আমি ঠিক আছি, টর্চটাকে জ্বাল, আশপাশটা দেখতে হবে, আবার কোনো সাপ বিছে নেই তো। অর্জুন টর্চটা জেলে আগে আমার দিকে ভালো করে দেখল। আমি আমার পায়ের জুতোটা খুলে একবার দেখে নিলাম, না কিচ্ছু হয়নি। তারপর ভালো করে আশপাশটা দেখলাম। মনে হচ্ছে যেন পাথরের তৈরি কোনো গুহা ঘর, তবে সোজা দাঁড়ানো যাবে না। সামনে আর একটা ছোট সুড়ঙ্গ, তবে ওখান থেকে হামাগুড়ি দিয়ে আমাদের ভেতরে যেতে হবে।
দুজনে একটু জল খেয়ে নিলাম। এই দুর্জয়, এদিকটা দেখ, এখানে যেন কিছু একটা খোদাই করা আছে, কিছু ছবি আঁকা আছে। আর এইখানে নিচে দেখ, আমরা ছোটবেলায় যেমন কাটাকুটি খেলতাম ঠাকুমার কড়ি দিয়ে, সেই রকম কিছু একটা না? বুঝেছি, এটা পাশা খেলার। তার মানে সত্যি পাণ্ডবরা আগে এইখানে ছোটবেলায় খেলাধুলা করতো। না অর্জুন, আমাদের সময় নষ্ট করা যাবে না, চল এগিয়ে যাই। আমরা আবার হামাগুড়ি দিয়ে সেই সুড়ঙ্গের মধ্যে এগিয়ে চলি। এতক্ষণ বাতাসটা খুব ভারী ছিল, হঠাৎ যেন ভেতরের তাপমাত্রা অনেকটা কমে গেল, বেশ ঠান্ডা লাগতে শুরু করলো। দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, তবে না কোথাও কোনো পোকামাকড় বা সাপ কিছুই নেই। তারপরে আমরা গিয়ে পৌঁছলাম আরও একটা রুমে। এই রুমটা বেশ অনেকটাই বড়। দুজনে উঠে দাঁড়িয়ে টর্চের আলো ফেলে আবার চারপাশটা দেখছিলাম। এই ঘরটার পুরো দেওয়ালটা জুড়েই বিভিন্ন রকম চিত্র আঁকা রয়েছে। কিছু জায়গায় কিছু শ্লোক লেখা রয়েছে, আবার কিছু জায়গায় বিভিন্ন আঁকি বুকি চিহ্ন, কিন্তু কোথাও কোনো দরজা, গর্ত বা ছিদ্র কিছুই নেই। এই ঘরটা বেশ অদ্ভুত। এই চিত্র বা শ্লোকের মধ্যেই কোথাও কিছু একটা আছে, আমাদের খুঁজে বার করতে হবে। দুর্জয়, কাজে লেগে পড়, আমি একটা মোমবাতি জ্বেলে নিচ্ছি। আর সময় নষ্ট না করে দুজনে দুদিক থেকে সমস্ত রকম চিত্র দেখতে শুরু করলাম, শ্লোকগুলো পড়তে শুরু করলাম। দেওয়ালে, নিচে, মেঝেতে বারবার পায়ের আঘাত করলাম, কিন্তু কোথাও ফাঁপা আছে বলে মনে হলো না। কোথাও কোনো রকম ছিদ্র দেখতে পাচ্ছি না। আর এইদিকে বেশ ঠান্ডা লাগছে। আমাদের কোথাও তো কিছু একটা ভুল হচ্ছে রে। আমার মন বলছে এই ছবি ও শ্লোকের মধ্যেই কিছু একটা আছে। এগুলোই চিহ্ন। এটা একটা গরু, একটা সিংহ রাখাল গরু নিয়ে যাচ্ছে। গাছের তলায় একটা বালক বসে, শ্রীকৃষ্ণ। আর এটা শ্রীকৃষ্ণের বাঁশির ছবি। একটা মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম হস্তুতে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধাত্রী কৃষ্ণকায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। কিন্তু এখানে এত শ্লোক লেখা আছে কেন? শ্লোকটার মানে তুই কি কিছু বুঝতে পারলি? অর্জুন শ্লোকটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার শ্লোকটা একবার আস্তে আস্তে পড়ল। তারপর অন্যদিকে গিয়ে আরও একটা শ্লোক পড়তে শুরু করলো। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারুর জন্য থেমে থাকে না। এগুলো তো শ্লোক লেখা আছে শ্রীকৃষ্ণের। তার আগেরটা শ্রীকৃষ্ণ মন্ত্র, মানে আমরা যেমন ঠাকুর নাম জপ করি তেমনি এটাও একটা মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। আবার একটা ভারী পাথরের শব্দ। পাশে একটা পাথর দরজার মতো খুলে গেল। আমাদের চোখে মুখে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব হলো, আর তার সঙ্গেই যেন কেউ জোরে জোরে কয়েকবার শঙ্খ বাজালো। সাবধান দুর্জয়, আমার মনে হচ্ছে এবার রাস্তাটা এত সোজা হবে না। শ্রীকৃষ্ণের লীলা, একজন বীর তার কমণ্ডলকে এখানে লুকিয়ে রেখে গেছিল, সেটা কি এত সহজে আমাদের হাতে আসতে দেবে? দাঁড়া 1 মিনিট। এই বলে একটা দেশলাই জ্বালিয়ে কাঠিটা সামনের দিকে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে যেন একটা বাজ পড়ল সামনে, চারিদিক কেঁপে উঠল। তারপর জলের বোতল থেকে একটু জল ছিটিয়ে দিল, কিন্তু কিচ্ছু হলো না।
আবার টর্চ জেলে ভালো করে দেখে নিলাম। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আয়, মুখে মাস্ক পর। মনে হচ্ছে কোনো গ্যাস জাতীয় কিছু থাকতে পারে। অন্ধকারে আমাদের আগে যেতে হবে। মাস্ক পরে আস্তে আস্তে পা টিপে টিপে সামনে এগিয়ে গেলাম। বেশ খানিকক্ষণ চলার পর দাঁড়ালাম আমরা। এমন সময় কিছু শব্দ ভেসে এলো। টর্চটা একবার জ্বালি, এটা একটু ভিজে ভিজে লাগছে না? টর্চ জেলে দেখলাম এটা অনেক পুরনো কোনো গুহা। আশেপাশে কিছু গাছ গজিয়েছে, মাটিটা কেমন জলা জলা। এই জায়গায় গাছ? দুর্জয়, ওই দেখ, একটা সাপ। কি 5টা মাথা সাপটার। এগিয়ে আসছে তো, কি করব, কোন দিকে যাব? 5টা মাথা। দুর্জয়, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাক, ও এগিয়ে আসুক। আমরা দুজন চোখ বন্ধ করে কাঠের মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একটু পর আর কোনো শব্দ পেলাম না। আস্তে আস্তে চোখ খুললাম, না, কিচ্ছু নেই। মনে হচ্ছে এগুলো কোনো মায়াজাল। চল সামনে এগোই। দুর্জয়, বসে পড়। প্রায় 10 মিনিট বসে রইলাম। আবার সবকিছু চুপচাপ। উঠে দাঁড়ালাম, টর্চের ব্যাটারিগুলো পরিবর্তন করে নিলাম। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, চুপচাপ এগিয়ে চল। এই পায়ে আরো বেশি জল লাগছে যেন। হ্যাঁ, জলের পরিমাণ বেড়ে চলেছে। মনে হচ্ছে কোনো গোপন জলধারা, সরস্বতী নদী। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। কি হচ্ছে? একবারে শুয়ে পড়, শুয়ে পড়। জানি না কতক্ষণ এইভাবে শুয়েছিলাম, তবে অন্ধকারে যেন কাদের যুদ্ধ হচ্ছিল। ঘোড়া ছুটে যাচ্ছে, মানুষের চিৎকার, অস্ত্রের আঘাত। আবার উঠে কিছুক্ষণ চলতে শুরু করলাম। এসে দাঁড়ালাম একটা ঘরের মধ্যে। টর্চ জ্বালিয়ে চারিদিকটা দেখে নিলাম। একটা বেশ বড় রুম এটা। তার মাঝখানে গোল করে আগুনের রিং জ্বলছে, সে কি শিখা আগুনের। আর তার মাঝে সমুদ্রে যেমন বড় ঝিনুকের মধ্যে মুক্ত লুকিয়ে থাকে, এটাও ঠিক সেই রকম বেশ বড় ঝিনুক। আমার মনে হচ্ছে ওই ঝিনুকের মধ্যে সেই কমণ্ডলু লুকানো আছে। কিন্তু সামনে যাবো কি করে? যা আগুনের শিখা। এই ঘরটাকে দেখ, চারিদিকে শুধু শ্রীকৃষ্ণের বাণী লেখা আছে। এমন সময় আমাদের পেছনে কয়েকটা পায়ের শব্দ শুনে আমরা চমকে গেলাম। পেছন ঘুরে দেখি একজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। তার পেছনে আরো 3 জন লোক। নমস্কার, নাইস টু মিট ইউ। আমি রিকি শর্মা। তোমাদের মধ্যে নিশ্চয়ই তুমি অর্জুন, আর তুমি দুর্জয়। তোমাদের আমি ছবি দেখেছি। আপনি এখানে কিভাবে এলেন? পিঁপড়েরা খাবারের গন্ধ পেলে ঠিক যেমন চলে যায়, আমিও ঠিক সেইভাবেই এলাম। তোমরা আস্তে আস্তে পথ পরিষ্কার করতে করতে এত দূর এগিয়ে এসেছো, আর আমি সেই পথের সন্ধানে পেছন পেছন চলে আসছি। আপনার সাহস তো কম নয়। আপনি আমাদের পিছু করেছেন। আমরা এত কষ্ট করে এগিয়ে এসেছি, আর আপনি এসে আমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। এই তোরা দুজন যা দেখ, ওই আগুন পেরিয়ে ওই পাথরের ঝিনুকটাকে ভাঙতে পারিস কিনা যা। পেছনের 2 জন লোক হাতে বেশ বড় 2টো হাতুড়ি নিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু এই কি, দুজনে আগুনটা পেরোতে যাবে, আর হঠাৎ দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠল। এই তুই যা দেখ কি হলো, যা। এইভাবে হবে না, হবে না রিকি বাবু। আরও একটা ভারী ও খুব চেনা গলার আওয়াজ শুনে চমকে উঠে পেছনে তাকালাম।
এ কি মোহন কাকু, আপনি এখানে? খুব অবাক হলে বুঝি? আমি এখানে আসবো না তো আর কে আসবে? এই সব কিছু তো আমার প্ল্যান মাফিকই হচ্ছে। কত কিছু ক্লু ছিল, তবু তোমরা আমাকে ধরতে পারোনি। কি ক্লু? রিকি শর্মার সাথে জেঠুকে চিঠি হুমকি দেওয়া, না বারবার ফোন করে জেঠুকে হুমকি দেওয়া, কোনটা? না আমাকে হুমকি দেওয়াটা? আমাকে বাড়িতে চিঠি দিয়ে ভয় দেখানো, রিকি শর্মাকে বলে আমাদের পেছনে 24 ঘন্টার জন্য লোক লাগিয়ে রাখা, কোনটার কথা বলছেন আপনি? আর সব থেকে বড় ক্লু কোনটা জানেন? সোনালী মাসিকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করা। কোনটা? বিবেকবাবুকে বলে কেসটা ক্লোজ করে দেওয়া, লাইব্রেরি গেলে আমার পেছনে লাইব্রেরি যাওয়া, আমাদের হোটেলের পাশের ঘরেই থাকা, কোনটার কথা বলছেন আপনি? এটা কি বলছিস? মোহন কাকু এসবের পেছনে আসল মাস্টার মাইন্ড। তুই এগুলো জানলি কি করে? সময় হোক, তুই নিজেও বুঝতে পারবি। প্রত্যেকটা ক্লু খুবই স্পষ্ট ছিল। ভালো করে মনে করে দেখি, তুই সব জানতে পারবি। এই জন্য বলি, চোখ মুখ সব সময় খোলা রাখবি। আপনারা কি মনে করেছেন খুব সহজে এই ঝিনুকের মধ্যে থেকে কমন্ডলটা বার করে নিয়ে যাবেন? যান, এগিয়ে যান। আমি জানি কাজটা এত সহজ না। এই ঘরে যতগুলো শ্লোক আছে সেগুলোর কোনো একটা এই ঝিনুক খোলার মন্ত্র। এই আগুনটা নেভাতে হবে আগে। এই পায়ের নিচে জল কিন্তু আরো বেড়ে গেছে। ওই দেখ, ওই দিক থেকে জল আসছে। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। তুই শুধু দেখে যা ওরা কি করে। সৃষ্টি যখন আছে, ধ্বংস তখন হবেই। এই তো এদিকে অনেকগুলো শ্লোক লেখা আছে। এগুলো এক এক করে পড়তে থাকলে আমরা জানতে পারবো কোনটা আসলে কাজে লাগবে, কিন্তু তার আগে আগুনটা নেভাতে হবে। এমন সময় আমার চোখে পড়ল পেছন দিকে এক কোণা থেকে জলের পরিমাণ আরো বাড়ছে। আমাদের জল এখন প্রায় আরো একটু উঠে গেছে। জানি না আর কতক্ষণ পর এটা হয়তো ডুবে যাবে। এটা কি মা সরস্বতী নদী? দেখ, অমর হওয়ার লোভে কেমন পাগল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যে জলটা বেড়ে চলেছে সেটা ওদের খেয়ালও নেই। আগুনের শিখাটা আস্তে আস্তে বেড়ে চলেছে, সেটাও ওদের কোনো খেয়াল নেই। মানুষের লোভ, অমর হওয়ার বাসনা। এই শ্লোকটা অগ্নি বলে লেখা ছিল, এটা কি হতে পারে? খোঁজো, প্রত্যেকটা শ্লোক পড়ে যাও। আমাকে আজকে এই জল পান করতেই হবে। আমাকে আরো অনেক বছর বাঁচতে হবে। আমি মরতে চাই না। না 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 না, আমি মরতে চাই না। খোঁজো তাড়াতাড়ি। আজকে জলটা পান করতেই হবে আমাকে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। চল এখান থেকে বেরিয়ে পড়ি। জল প্রায় হাঁটুর কাছে অবধি উঠে এসছে। মা সরস্বতী এত হাজার বছর ধরে তার বুকে লুকিয়ে রেখেছে সমস্ত ইতিহাস। এত বছর যেমন সবকিছুই ভূগর্ভে লুকিয়েছিল, আজও তেমন সবকিছুই ভূগর্ভেই তলিয়ে যাবে। আবার ওরা থাক। আমরা দুজন আবার টর্চ জেলে পেছন দিকে পাগলের মতো ছুটতে থাকলাম। হঠাৎ পেছনে মনে হলো যেন সমুদ্রের মতো জলের গর্জন হচ্ছে। ছোট, আরো জোরে, আরো জোরে। এই তো প্রায় এসে গেছি। আর একটু। তারপর আমরা এসে দাঁড়ালাম সেই গর্তের মুখে, যেখানে আমরা ঝাঁপ দিয়ে পড়েছিলাম। ভালো করে টর্চ জেলে দেখলাম না, বেশ কয়েকটা পাথর আছে। আমাদের দুজনেরই এইসবের অভ্যেস আছে। তাড়াতাড়ি করে একটা একটা পাথর ধরে উপরে চড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর উপরে এসে দাঁড়াতে বুঝলাম প্রায় ভোর হয়ে গেছে। সরে যা, আমি আগে গিয়ে মন্দিরের ওই জায়গার ওটা টেনে দিয়ে আসি, তাহলে গর্তের মুখটা বন্ধ হয়ে যাবে। আমাদের বেরিয়ে পড়তে হবে এক্ষুনি, আশেপাশে সবাই জেগে উঠবে।
গাধা দাঁড়িয়ে কি দেখছিস? আয়। আমরা আবার দৌড় লাগালাম। ছুটে গিয়ে বড় রাস্তার কাছে সেই বটগাছটার সামনে বসলাম, যেখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। একটু জল দে আগে। এই নাও জল, আর তোমাদের জন্য রুটি সবজি এনেছি, সেটাও খেয়ে নাও। সারা রাত তো কিছু খাওনি। আমরা দুজন ভীষণ চমকে গিয়ে আর অবাক হয়ে সামনের দিকে তাকালাম। আকাশের আবছা আলোতে বুঝতে পারছি ওটা রমেশ। তুমি এখানে? তোমাদের কাল বিকেলে ছেড়ে দিয়ে গেলাম, রাত্রি 10টার মধ্যেও তোমরা বাইরে এলে না, তাই তো আর জায়গাটা ছেড়ে যেতে পারিনি। একবার বাড়িতে ফিরে গিয়েছিলাম, তারপর কি মনে হতে আবার চলে এসেছি। আসার সময় ঠাকুমা খাবার দিয়েছে। যদি সকালের মধ্যে তোমরা ফিরে না আসতে, তাহলে আমি পুলিশ নিয়ে আসতাম। ও আচ্ছা। আমি জানতে চাই না তোমরা কোথায় গিয়েছিলে আর কেনই বা গিয়েছিলে। ঠাকুমার মুখ থেকে এই জায়গার গল্প অনেক শুনেছি, তবে আমি জানি যারা ভালো মানুষ, সৎ মানুষ, তারা ঠিকই ফিরে আসে। আর যারা খারাপ মানুষ, ওই 4টে লোক তোমাদের পিছনে গিয়েছে, তারা আর ফিরে আসবে না। চলো ওরাতে উঠি আর রুটি সবজিটা খেয়ে নাও। আর চিন্তা করো না, আমি কোনোদিন কাউকে কিছু বলবো না। তোমাদের আজকে ট্রেন, তাই না? তোমরা ফিরে যাও, কিন্তু আবার একবার এসো। হ্যাঁ, আমি নিজে তোমাদের এই কুরুক্ষেত্রটা ভালো করে ঘোরাবো। আসতে তো হবেই। যে জায়গার ইতিহাস আজ 1000 বছর ধরে আমরা পড়ে আসছি, শুনে আসছি, সেই ইতিহাস আজকে নিজের চোখে দেখলাম, নিজের মনে উপলব্ধি করলাম। সেই ইতিহাসের প্রত্যেকটা কোণা দর্শন করতে আবার ফিরে আসবো আমি। পরীক্ষাটা হয়ে যাক, আবার আসবো। চল। হ্যাঁ, আবার আসবো। তাহলে তোরা কি হানিমুনটা এইখানেই সারবি? দীঘা, পুরী বা দার্জিলিং যাবি না?